লেকচার শুনি তখন আমরা সবাইকে ভিজুয়ালাইজ করতে পারি, কেউ আমাদের হ্যান্ড রেজ করলে আমরা বুঝতে পারি কার কাছে কোশ্চেনটা। কিন্তু এখানে তো তোমরা সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বসে বসে এই ওয়েবিনারটা অ্যাটেন্ড করছো, তো সেই জায়গা থেকে হয়তো মানে ডাইরেক্ট ইন্টারাকশনটা সেই মুহূর্তে না করে আমরা তোমাদের রিকোয়েস্ট করব লেকচার শেষে তোমাদের নিজের নিজের কোশ্চেন গুলো লিখে রাখো, এবং শেষে আমাদের অনেকক্ষণ সময় থাকবে, তখন আমরা একে একে কোশ্চেন নেব এবং তার উত্তর নিশ্চয়ই ডক্টর বণিক দেবেন। ঠিক আছে? আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আর শুধুমাত্র এটাই নয়, তোমাদের জন্য ইন ফিউচার মানে আরো অনেক হয়তো ওয়েবিনার হবে, তোমাদেরকে ইনফর্ম করবো এবং অ্যাকর্ডিংলি সেগুলোতে পার্টিসিপেট করো। সুতরাং আমি আর বেশি কথা বলছি না, ডক্টর বণিক কে ইন্ট্রোডিউস করার জন্য এবং আজকে ইনাগোরাল একটা স্পিচ দেওয়ার জন্য আমি প্রফেসর মৈত্রী ভট্টাচার্য ডিরেক্টরকে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ। Welcome, welcome, Dr. Ananya Bonik. Ananya Bonik has joined with us from Münster University, Germany. I welcome all of you, our scholars, junior scholars of 2018 batch. তোমাদের সঙ্গে আমাদের অনেকদিন পর দেখা, আর তোমাদেরকে নিয়েই সত্যি আমরা খুব চিন্তা করছিলাম, কারণ আমরা সবসময় জানি তোমাদের ক্লাস 12 এর পরীক্ষা হয়ে গেছে, যখন তোমাদের দুটো পেপার হয়নি, এই সমস্ত নিয়ে আমরা সবসময় তোমাদের যেমন সবার মুখগুলো দেখে মনে হচ্ছে তোমরাও খুব চিন্তিত যে আগামী দিনে তোমাদের কি ক্যারিয়ারের কোথায়, কবে অ্যাডমিশন হবে, কবে পরীক্ষার রেজাল্ট বেরোবে, এইসব নিয়ে সেরকম আমরাও চিন্তা করছিলাম। তবে আমার মনে হয় যে এটা নিয়ে চিন্তা করার কিছু দরকার নেই, কারণ সারা পৃথিবী এই প্যান্ডেমিক সিচুয়েশনে ভুগছে, এবং আগামী বছরগুলোতে সবাই মনে রাখবে যখন তোমরা বলবে এরপর যে আমরা 2020-তে হায়ার সেকেন্ডারি পাস করেছি বা আইএসসি পাস করেছি বা সিবিএসসি এক্সামিনেশন পাস করেছি, সবাই জানবে যে দ্যাট ওয়াজ আ ডিফিকাল্ট ইয়ার, এবং সেই বছরে কি হয়েছিল আমরা সবাই শুধু মাস্ক পরছিলাম আর হাত ধুচ্ছিলাম। তো সবাই সেজন্য জানে যে সেই কারণে সেই বছরের মধ্যে দিয়ে তোমরা যে পাস করেছো, তোমরা তারপরে আগামী দিনে এগোতে কোনো প্রবলেম হবে না। এবং আমি জানি তোমরা সবাই ভীষণ ভালো স্টুডেন্ট, তোমরা যারা এই কঠিন 10,000 জন ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষা দিয়ে রিটেন ইন্টারভিউ করে তোমরা সিলেক্টেড হয়েছে, কাজে তোমরা ভীষণ ভালো স্টুডেন্ট। আমার ভীষণ কনফিডেন্স আছে তোমাদের উপরে। তোমরা খালি আমি বলবো যে এই যে সময়টা তোমরা বাড়িতে বসে আছো, সব সময় নতুন কিছু করতে থাকবে, যা কিছু পাও। এখন তো তোমরা বড় হয়ে গেছো, এখন সেলফ স্টাডিটা একটা বড় জিনিস, আর এখন তো তোমরা জানো তোমাদের হাতে কম্পিউটার আছে, মোবাইল ফোন আছে, নিশ্চয়ই প্রচুর বই আছে। তো এমনকি যাদের নিজের যদি মোবাইলের অসুবিধাও থাকে ডিস্ট্রিক্টে, তাহলে একটু বাবা কাকার মোবাইল চেয়ে তার থেকেও মাধ্যমে গুগলের মাধ্যমে তোমরা অনেক কিছু পড়তে পারবে। আর ডেফিনেটলি আমরা এখন থেকে মাঝে মাঝেই তোমাদের জন্য লেকচার অ্যারেঞ্জ করতে থাকবো। তোমরা যদি এমনও বলো যে তোমাদের কি শুনতে ইচ্ছা করছে, কিরকম লেকচার যাইতে ইচ্ছে করছে, আমরা ডেফিনেটলি তোমাদের জন্য সেটা করব। তোমরা আমাদের একটু সহযোগিতাকে একটু মেল করে মেসেজ করে জানিয়ে দেবে, আমরা নিশ্চয়ই সেটা তোমাদের তো স্টুডেন্ট অ্যাডভাইজার। আচ্ছা, আমি now I like to introduce Dr. Ananya Bonik. Dr. Ananya Bonik is a brilliant young scientist who is also a Humboldt Fellow. So তোমরা জানো তো হাম্বোল্ট ফেলো হচ্ছে একটা ভীষণ প্রেস্টিজিয়াস সম্মান, এবং হাম্বোল্ট ফেলো হয়েছে যেহেতু ডক্টর অনন্যা বণিক, এবং জার্মানিতে তিনি এখন কেমিস্ট্রি কাজ করছেন মুনস্টার ইউনিভার্সিটি। And Dr. Ananya Bonik is originally from our West Bengal, and she is from the Kuch Bihar town. Her hometown is Kuch Bihar. So from Kuch Bihar, she came to Presidency College for studying chemistry honors. Presidency College থেকে chemistry honors পড়ে তারপর integrated MS PhD program করতে তিনি জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্স এন্ড রিসার্চে ছিলেন। তারপর সেখান থেকে পিএইচডি কমপ্লিট করে পোস্টডক করতে জাস্টিস লিভিং ইউনিভার্সিটি গিসেন প্রথম তিনি যান। তারপর সেখান থেকে তিনি আবার হাম্বোল্ট ফেলো হয়ে এখন তিনি মুনস্টার ইউনিভার্সিটিতে এসেছেন। আর অনন্যা হ্যাজ ডান কমেন্ডেবল ওয়ার্ক। অনন্যা রিসার্চের সময় অনন্যা প্রচুর ফেলোশিপ পেয়েছে, বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেয়েছে, এবং নানা রকমের অ্যাওয়ার্ড রেকগনিশন সবকিছু পেয়েছে। আর অনন্যার কাজের এরিয়াটা যেটা ক্লিন এনার্জি, এনার্জি হারভেস্টিং এবং সলিড স্টেট কেমিস্ট্রি, এবং তার সঙ্গে হচ্ছে যে তোমাদের আজকে যেটা বলবে থার্মো ইলেকট্রিক, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, ইমার্জিং অ্যান্ড ইন্টারেস্টিং টপিক।
আই এম শিওর দ্যাট ইউ উইল এনজয় দিস। আর আমার অনন্যার কাছে ধন্যবাদ প্রকাশের ভাষা নেই যে অনন্যা ইউনিভার্সিটিতে যাবে তার আগে সকালবেলায় তোমাদের জন্য ও লেকচার দিতে প্রস্তুত। আর ও খুব উৎসাহ করে তোমাদের জন্য স্লাইডও বানিয়েছে। মেনি মেনি থ্যাঙ্কস অনন্যা। প্লিজ প্লিজ স্টার্ট ইউর টক। ওকে, আচ্ছা, তোমরা সবাই লেকচার শোনার সময় তোমাদের মোবাইলগুলো একটু মিউট করে রেখো, হ্যাঁ, কারণ আমাদের বাড়িতে হয়তো কখনো কলিং বেল বাজে, কখনো মা ডাকে, এরকম নানা রকম হয়। তো যখন তোমরা নিজেরা কোয়েশ্চেন করবে শেষে, তখন তোমাদের ফোনগুলো আনমিউট করো। Maitridi, just before Ananya starts, Bonik starts, I will take 1 minute. যে তোমরা যারা স্টুডেন্টস রয়েছে সবাই কি তোমরা আনন্দার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ? যদি না পাও, আবার অর্পিতা পাল প্রেজেন্টিং। যদি না পাও, তোমরা যেটা করো দেখো, অনন্যা বণিকের নামে দুটো রাইট সাইডে তুমি দেখো ওই শো এভরিওয়ান, যারা যারা পার্টিসিপেন্টস রয়েছে 133 জন এই মুহূর্তে, তাদের একটা লিস্ট আছে। সেই লিস্টের উপরে অনন্যা বণিকের দেখো দুটো নাম থাকবে লিস্টে, একটা অনন্যা বণিক আর একটা অনন্যা বণিক প্রেজেন্টিং। সেই প্রেজেন্টিং বলে যে ক্যাপশনটা রয়েছে তার উপরে তোমরা পিন করো, সেই ক্যাপশনটাকে তোমরা আইকনটাকে তোমরা পিন করো। দেখো ওর উপরে কার্সারটা নিয়ে যাও, নিয়ে গেলে তুমি দেখবে একটা পিন, একটা মাইক্রোফোন আর একটা মিউট, রিমুভ, এই তিনটে সাইন আছে। ওইখানে পিন সাইনটাতে তোমরা ক্লিক করো। ওটাতে ক্লিক করলেই যেটা হবে, তোমার স্ক্রিনে অনন্যার স্লাইডটা ফিক্স হয়ে যাবে and you can see uninterruptedly. Is it clear to all of you? Yes, yes. আর সবাই তোমাদের নিজের নিজের ডিভাইসকে মিউট মোডে রাখো to avoid the noise. ঠিক আছে? Now let's start, Dr. Bonik. হ্যাঁ, আশা করি তোমরা সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছ। Yes. Yes. ওকে, থ্যাংক ইউ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই প্রফেসর ভট্টাচার্য ম্যাডাম এবং ডক্টর মান্না, ডক্টর করকে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, যাতে আমি তোমাদের মতো ইয়াং স্কলারদের সামনে যা প্রাসঙ্গিক গবেষণা চলছে আজকালকার দিনে, সেই গবেষণাগুলোর কিছু অংশ তুলে ধরতে পারার জন্য আমি খুবই গর্বিত। এবং তারই মধ্যে আমার যে টপিকটা সেটা হলো থার্মোইলেকট্রিক্স, এবং টাইটেল দেখে তোমরা হয়তো খুব বেশি কিছু বুঝতে পারছো না, কারণ এটা জাস্ট একটা প্রশ্ন যে ক্যান বি ট্রান্সফর্ম ব্যাক হিট ইনটু ইলেকট্রিসিটি। হঠাৎ এরকম ধারণা বা এরকম প্রশ্ন আমাদের মাথায় এলেও কেন, সেটা কেন এলো এবং তার পরবর্তী ধাপগুলো কিভাবে আমরা কনভার্ট করতে পারি, সেটা আমি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরতে চলেছি। আর তোমরা এই স্লাইডটায় দেখতে পাচ্ছ একটা বাল্বের ছবি, যেখানটা এই বাল্বটা একটা ইলেকট্রিক্যাল কানেকশনের সঙ্গে অ্যাটাচড। তো বাল্বটা যেমন জ্বলছে, সেই সঙ্গে দেখো বাল্ব থেকে দুটো হাত বেরিয়ে এসছে, এবং সেই হাতগুলো দেখে খানিকটা মনে হচ্ছে যেন সেই ইলেকট্রিসিটি সাপ্লাইটাকে এটা আরো বেশি করে সাপোর্ট করছে। তার মানে অনেকটা বেশি এফিশিয়েন্টলি যাতে ইলেকট্রিসিটি থেকে লাইট জেনারেশন হয়, সেই ব্যাপারটায় এই বাল্বটা নিজে থেকে সাপোর্ট করছে। বাল্বটা বা বাল্বের যে হাতগুলোর যে মেটেরিয়াল দিয়ে তৈরি, সেই জিনিসটা এদেরকে সাপোর্ট করে অনেক এফিশিয়েন্ট কাজটা করা যাচ্ছে। তো দেখা যাক সেই কাজটা কিভাবে হচ্ছে। আর যদি তোমরা টাইটেলটাকে আরেকটু বেশি করে ফলো করো, দেখবে দুটো টার্ম আছে, হিট এবং ইলেকট্রিসিটি। তো এই দুটো টার্মই জেনারেলি কি এনার্জি টার্ম, একটা হলো তাপ শক্তি আর অন্যটা হলো তড়িৎ শক্তি। তো কমন জিনিসটা হলো শক্তি। আর শক্তি আমরা সবসময়, এই শক্তি ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের যেমন নিজেদের চলাফেরার জন্য শক্তির প্রয়োজন, তেমনি আমাদের সভ্যতাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ন্যাচারাল এনার্জি রিসোর্সেস আমরা ইউজ করি। তার মধ্যে খনিজ, যেমন অয়েল, ন্যাচারাল গ্যাস, এইসব ইউজ হয় ট্রান্সপোর্টেশনের জন্য, আমাদের হোম কুকিং এর জন্য। আর কোল বা কয়লা, সেটা আমরা মেইনলি ইউজ করি ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য।
তো এবার দেখে নেওয়া যাক এই যে এনার্জি সোর্স গুলো সেইগুলো সভ্যতাটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা যা এনার্জি কনজাম্পশন করি, যদি তোমরা শুধু ইন্ডিয়ার পার্সপেক্টিভে দেখো, দ্য এনার্জি কনজাম্পশনের প্রায় 56% আসছে কোল থেকে, দ্যাট মিনস ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য। 29% এর কাছাকাছি আসে পেট্রোলিয়াম বা খনিজ তেল থেকে, আর তাছাড়া ন্যাচারাল গ্যাস 6% বিয়ার করে। এছাড়াও এখনকার দিনে বায়োমাস আর ওয়েস্টেজ, যেটাকে আমরা বলে থাকি রিনিউয়েবল এনার্জি, সেখান থেকে 3% বা 4% মতো আসে, প্লাস কিছু পরিমাণ নিউক্লিয়ার ওয়েস্ট থেকেও আমরা এনার্জি কালেক্ট করি। এই গেল 2017-এ ইন্ডিয়ার এনার্জি কনজাম্পশনের যে সিচুয়েশনটা। বাট তোমরা যদি ওভার দ্য ইয়ার লক্ষ্য করো, দেখবে যে এই এনার্জির চাহিদা বা এনার্জি কনজাম্পশনের যে রেটটা ক্রমাগত বেড়ে চলেছে, এবং সেই বাড়তির যে হারটা সেটা খুবই শার্প। তার মানে আমাদের যে এনার্জি দরকার, সেই এনার্জির পরিমাণটা প্রচন্ড বেশি পরিমাণে এনার্জি আমাদের চাহিদা হতে চলেছে আগামী কিছু বছরে। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে এই খনিজ তেল বা কোল বা ন্যাচারাল গ্যাস, এই সোর্স গুলো অ্যামাউন্ট খুবই লিমিটেড। সেজন্য আমাদেরকে খুব এফিশিয়েন্টলি ইউজ করতে হবে, প্লাস আমাদেরকে যেতে হবে রিনিউয়েবল এনার্জি সোর্সের দিকেও। তো এবার এফিশিয়েন্টলি ইউজ করতে হবে কেন আমি হঠাৎ করে বলছি, কারণ আমরা যখন কোনো একটা এনার্জি ইউজ করতাম, কোল বা অয়েল বা ন্যাচারাল গ্যাস, তার থেকে কোনো রকম এক্সট্রা এনার্জি বা সেটা দিয়ে কোনো রকম কাজ করছি, কোনো পাওয়ার আউটপুট করছে, যেমন আমরা বাল্ব জ্বালাচ্ছি, তখন দেখা যায় অনেকটা পরিমাণ এনার্জি অ্যাটমসফিয়ারে ওয়েস্ট করছি। তো কিভাবে ওয়েস্ট করছি, জাস্ট একটা ভেরি সিম্পল এক্সাম্পল দিয়ে যদি আমরা ভাবি, ধরো এই বাল্ব জ্বালানো, তো আমরা যদি ব্যাটারি দিয়ে বাল্ব জ্বালাই, সেটা তোমরা জানো যে ব্যাটারি এনার্জি মানে কেমিক্যাল এনার্জি। এবার তার থেকে সুইচ অন করলে সেটা হয় ইলেকট্রিক্যাল এনার্জিতে, এবং সেটা পরবর্তীকালে লাইট এনার্জিতে কনভার্ট হয়। তো এখানটায় যে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে শুধু লাইটই কনভার্সনটা হয় না, সঙ্গে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়। এবার আরো কিছু এক্সাম্পল, তার মানে আমরা অনেকটা পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করছি অ্যাজ এ হিট। এবার আরো যদি বড় এক্সাম্পলের দিকে যাই, যেমন তোমরা যদি ধরো ট্রান্সপোর্ট, যেমন কোনো কার যখন চালানো হয়, যে পরিমাণ আমরা এনার্জি দিচ্ছি, তার প্রায় 70% এনার্জি হিট হিসেবে এক্সহস্ট দিয়ে বেরিয়ে যায়। সিমিলার জিনিস হয় কলকারখানায়, এই যে এক্সহস্ট গুলো দেখছো, এই এক্সহস্ট থেকে যে ফিউম বেরোয়, সেই ফিউমের টেম্পারেচার প্রায় 350-400 বা অনেক সময় 600-700 পর্যন্ত হয়ে থাকে। তো এই প্রাইমারি এনার্জি সোর্স যেগুলো আমরা ইউজ করছি, সেগুলো অনেকটাই বেশি ইনএফিশিয়েন্টলি ইউজ হচ্ছে। আমরা খরচ করছি অনেক বেশি, আমরা ইউজ করছি অনেক বেশি, কিন্তু সেই পরিমাণ এনার্জি কিন্তু আমরা পাচ্ছি না। আর এই ওয়েস্ট হিটের অ্যামাউন্টটা প্রায় 60-70%। আর তার এফেক্টে কি দাঁড়াচ্ছে, যেহেতু আমাদের সভ্যতার অগ্রগতির জন্য আমাদের দৈনন্দিন এনার্জি ব্যবহারের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে, এর ফলে ওয়েস্ট হিটের অ্যামাউন্টটাও খুব শার্পলি ইনক্রিজ করছে। তার একটা এফেক্ট হচ্ছে খানিকটা গ্লোবাল বিশ্ব উষ্ণায়ন। দেখা যায় যে পৃথিবীর জল হিমবাহ বলতে শুরু করেছে, জলের পরিমাণ বাড়তে শুরু করেছে। তাই আমাদের দরকার কি, ওয়েস্ট হিট রিকভারি, প্লাস অবশ্যই রিনিউয়েবল এনার্জি সোর্সের ইউজ, যেটা কমাতে পারে কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন এবং বিশ্ব দূষণকে প্রতিরোধ করতে পারে। তো এই রিনিউয়েবল এনার্জি ইউজ যেমন অলরেডি শুরু হয়ে গেছে, যেরকম আমরা দেখতে পাই যে সোলার সেলের ইউজ তোমরা জানো, তারপর উইন্ড ইউজ করে সেখান থেকে এনার্জি প্রোডাকশনের চেষ্টা হচ্ছে। এসবের সাথে সাথে ওয়েস্টেজ অফ এনার্জিটাকে অনেকটা পরিমাণে কমাতে হবে। আর সেই ওয়েস্টেজ অফ এনার্জি কমানোর একটা এক্সাম্পল আমরা এভাবে ভাবতে পারি যে, ক্যান ইউ কনভার্ট এই ওয়েস্ট হিট ইনটু ইলেকট্রিসিটি
electricity, at least some amount of waste heat into electricity. আর যদি আমরা at least 10 থেকে 20%, 10 to 20% হিটটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারি, সেটা গ্লোবাল এনার্জি ইউটিলাইজেশনের জন্য একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ফেলতে পারে। এই ধারণা থেকেই এই ফিল্ডটার থার্মো ইলেকট্রিক্স এর জন্ম। তো এবার থার্মো ইলেকট্রিক্স কেন? কারণ এই হিট মানে থার্মাল এনার্জি আর ইলেকট্রিসিটি জেনারেশন মানে ইলেকট্রিক্যাল এনার্জি। তো এর যদি ডেফিনেশন ভাবা যায় তাহলে এরকম ব্যাপারটা যে থার্মোইলেকট্রিক এফেক্ট defines the direct conversion of temperature difference into electrical voltage or the opposite things. Means you can produce the temperature difference in the material if you supply some amount of electricity, and also you can get electricity when there is some temperature difference. আর এর বেসিসটা কি? বেসিসটা হলো সিবেক এফেক্ট এবং পেল্টিয়ার এফেক্ট। আশা করি তোমরা যেহেতু ক্লাস 12 এর পড়াশোনা অলরেডি তোমাদের শেষ হয়ে গেছে, তোমরা সিবেক এফেক্ট এবং পেল্টিয়ার এফেক্ট সম্পর্কে বেশ কিছুটা জানো, তবু আমি একবার তোমাদের মনে করিয়ে দেব। তো দেখা যাক কোথায় এই থার্মোইলেকট্রিক্স এর বেসিসটা কোথায়, কোথা থেকে স্টার্ট। তো তোমরা যেহেতু সিবেক এফেক্ট সম্পর্কে খানিকটা জানো এবং এটাও জানো যে 1821 সালে থমাস জোহান সিবেক উনি ডিসকভার করেছিলেন যে দুটো ডিসিমিলার মেটালের দু সাইডকে যদি জয়েন করে একটা সার্কিট মতো তৈরি করা যায়, একটা লুপ তৈরি করা যায় এবং একটা এন্ডকে হিট করা যায়, অন্য এন্ডকে কুল করা যায় বা নর্মাল টেম্পারেচারে রাখা হয়, তাহলে একটা ভোল্টেজ জেনারেট হবে মেটেরিয়ালের মধ্যে। এবং সেটা কেন হয়? কারণ যে হিট করা যে প্রান্তটা, সেখানকার যে ইলেকট্রন বা কেরিয়ার গুলো থাকে, সেই কেরিয়ার গুলো কোল্ড প্রান্তের দিকে গিয়ে একটা ভোল্টেজ গ্রেডিয়েন্ট তৈরি করে। আর সেই ভোল্টেজ গ্রেডিয়েন্ট ওভার দ্য টেম্পারেচার ডিফারেন্স, দ্যাটস কল্ড অ্যাজ সিবেক কোএফিশিয়েন্ট। আর তো যে মেটেরিয়াল গুলো, যে ডিসিমিলার মেটেরিয়ালের তৈরি লুপ গুলোর এই সিবেক এফেক্ট অনেক বেশি, সেই মেটেরিয়াল গুলো দিয়ে তুমি এই ওয়েস্ট হিট কে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারো। এই হলো একটা সূত্র। এবার আরো একটা থিওরি থার্মোইলেকট্রিক্স এর পেছনে রেসপন্সিবল, থার্মোইলেকট্রিক্স কমিউনিটিটাকে বিল্ড করার পেছনে রেসপন্সিবল, সেটা হলো পেল্টিয়ার এফেক্ট। পেল্টিয়ার এফেক্ট ঠিক উল্টো কথা বলে যে তুমি যদি কোনো ইলেকট্রিসিটি সাপ্লাই করো একটা লুপের মধ্যে, যেটা তৈরি দুটো ডিসিমিলার মেটাল দিয়ে, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা হলো বিসমথ আর কপার, এই দুটোর লুপ। এবার সেই কোন দিক দিয়ে ইলেকট্রিসিটি তুমি পাস করতে চাইছো তার উপর বেস করে একটা সাইডকে তুমি আইদার গরম করতে পারবে বা ঠান্ডা করতে পারবে। তো এই হলো থার্মোইলেকট্রিকের মেইন ব্যাকবোন। এবার আমরা যদি আবার ফিরে আসি, তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যখন সিবেক এফেক্ট ইউটিলাইজ করা হচ্ছে তখন এটা হলো হিট সোর্স আর হিট সিঙ্ক। তো এবার যদি মেটেরিয়ালটার মধ্যে দিয়ে এবার হিট সোর্স থেকে হিট সিঙ্কের সঙ্গে এই মেটেরিয়ালটাকে যখন একটা এক্সটার্নাল সার্কিটের সঙ্গে কানেক্ট করা হচ্ছে, তখন সেক্ষেত্রে তুমি আমি পয়েন্টারটা অন করে রেখেছি। তো এবার তুমি যদি একটা এক্সটার্নাল সার্কিটকে অ্যাড করো এবং এখানটা একটা বাল্ব জ্বালানোর চেষ্টা করো, এই বাল্ব কিন্তু তুমি জ্বালাতে পারবে যদি টেম্পারেচার গ্রেডিয়েন্ট একটা মেনটেন করা হয়। সেম জিনিস দেখানো হচ্ছে এখানে। প্লাস যখন তুমি পেল্টিয়ার এফেক্টটাকে করতে চাও, সেক্ষেত্রে এই রেফ্রিজারেশন কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে তুমি যদি ভোল্টেজ পাঠাও, সেক্ষেত্রে তুমি চাইলে অ্যাক্টিভ কুলিং করতে পারবে, যেটার প্র্যাকটিক্যাল ইউজ এখনকার দিনে হচ্ছে নর্মাল যে ফ্রিজ গুলো, সেগুলোতে আমরা ইউজ করে থাকি, কারণ এক্ষেত্রে কোনো মুভিং পার্টের দরকার নেই। তো সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বনের তুলনায় এটা অনেকটাই বেটার যদি এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে আমরা ভাবি। তো এবার দেখে নেওয়া যাক
আর এই হলো থার্মোইলেকট্রিক ডিভাইস গুলো। তো তোমরা যেটা আগের আগের পাতায় যা দেখালাম সেটা ছিল শুধুমাত্র একটা স্কিম্যাটিক, বাট এই হলো এক একটা থার্মোইলেকট্রিক ডিভাইস। এই দুটো মেটেরিয়াল, ডিসিমিলার মেটেরিয়াল, তাদেরকে কানেক্ট করা হয়েছে একটা নর্মাল মেটাল দ্বারা, এবং তার ফলে এখানটায় যদি তোমরা হিট সোর্স, এই পাশটাকে এই পাশে হিট সোর্স রাখো এবং এখানটায় হিট সিঙ্ক রাখো, এবং এর সঙ্গে যদি একটা সার্কিট কানেক্ট করো, সেক্ষেত্রে পসিবল একটা বাল্ব জ্বালানো বা কোনো রকম ইলেকট্রিসিটি প্রডিউস করা। আর এই থার্মোইলেকট্রিক মডিউল গুলো শুধু একটা বাঞ্চ অফ আর একটা পেয়ার অফ লেগ নিয়ে যদি তোমরা থার্মোইলেকট্রিক ডিভাইস তৈরি করো, সেক্ষেত্রে তার এফিসিয়েন্সি খুবই কম হবে। এক একটা থার্মোইলেকট্রিক ডিভাইস, যেমন এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা কমার্শিয়ালাইজড থার্মোইলেকট্রিক মডিউল। সেই মডিউলে প্রায় 100 খানা এরম পেয়ার অফ মেটেরিয়াল বসানো থাকে। তাতে তার কনভার্সন এফিসিয়েন্সি হয় 10 থেকে 20%। এবার দেখা যাক তার অ্যাপ্লিকেশন গুলো কি। তো অ্যাপ্লিকেশন, যদিও এই থার্মোইলেকট্রিক্স এর বেসিক ব্যাকবোনের যে ডিসকভারি, সেটা প্রফেসর সিবেক করেছিলেন 1821 খ্রিস্টাব্দে, কিন্তু প্রায় 100 বছর পর্যন্ত এই ফিল্ডের কোনো অগ্রগতি হয়নি। তারপরে ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 সময়ে, সেই সময়ে যেহেতু এনার্জির চাহিদা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রচন্ড বেশি মাত্রায় ছিল, সেই সময় মেটেরিয়াল গুলোর ইউজ হয় ওয়েস্ট হিট টু ইলেকট্রিসিটি জেনারেশনে। এবং তার পরবর্তী একটা সেই সময়কার একটা এক্সাম্পল হলো কি করে তারা রেডিও চালাতেন। তো এখানটা দেখা যাচ্ছে এটা হলো একটা অয়েল বার্নিং ল্যাম্প, আর এখানটায় তোমাদের সেই ডিসিমিলার মেটাল গুলো রাখা হয়েছে। তো এই দিকটা কাজ করছে হিট সোর্স হিসেবে, এটা হিট সিঙ্ক হিসেবে, এবং এর সাথে একটা রেডিও কানেক্ট করা হয়েছে, এবং তাতে দেখা গেছে যে এই রেডিও গুলো চলে। এর পরবর্তীতে এর অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় দেখা গেছে। তার মধ্যে হলো বিভিন্ন কলকারখানায় এই যে এক্সস্ট থেকে যে হাই টেম্পারেচার ফিউম বেরোচ্ছে, সেটাকে কাজে লাগানো হয়েছে পাওয়ার প্ল্যান্ট গুলোতে। তারপর ইন্ডিয়াতে আমাদের কিছু বছর আগে গোদরেজ কোম্পানি থেকে একটা রেফ্রিজারেটর বার করা হয়, যেটা খুবই সস্তা, মানে কস্ট এফেক্টিভ এবং সব জায়গায় ব্যবহারের উপযোগ্য পোর্টেবল একটা ডিভাইস। তো সেইটা রেফ্রিজারেশনের কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে ফার্মারদের জন্য এটা খুবই উপযোগী, কারণ তারা বিভিন্ন ধরনের সিড, তাদের জিনিসপত্র, মানে ফার্মারদের জন্য যেসব জিনিসপত্র স্টোর করতে হয়, যে যার জন্য একটা কোল্ড এনভায়রনমেন্ট দরকার হয়, সেসবই ইউজ করতে পারে। এছাড়াও অটোমোবাইল সেক্টরে এর ইউজ আছে। প্লাস এবার যেমন বিএমডব্লিউ, ফোর্ড, এইসব কার কোম্পানিগুলো এখন এক্সস্টের যে হিট, সেটাকে ইউটিলাইজ করে গাড়ির ভেতরটাকে কিভাবে কুল রাখা যায়, বা গাড়ির ভেতরের কুলিংটাকে কি করে মেনটেন করা যায়, সেটার ব্যবস্থা করছে। প্লাস গাড়ির ভেতরে যে ফোন চার্জ করা হয়, সেইগুলোর জন্য যে পরিমাণ ইলেকট্রিসিটি দরকার হয়, সেটাও এই এক্সস্ট হিট থেকে আনার চেষ্টা করছে। এরই সঙ্গে এখনকার দিনে বিভিন্ন রকমের ঘড়ি, আমরা যে রিস্ট ওয়াচ পরি, সেই রিস্ট ওয়াচ চালানো যায় উইদাউট ইউজিং ব্যাটারি, বা ব্যাটারি ইউজ করলেও যদি বডি টেম্পারেচারটাকে ইউজ করে নিয়ে কি করে এই মেটেরিয়াল গুলোকে অ্যাপ্লাই করা যায় ঘড়িতে, তার ব্যবস্থা হচ্ছে। প্লাস আমরা জানি যখন সূর্যের আলো জলের ওপর পড়ে, তার ওপর লেভেলের টেম্পারেচারটা অনেক বেড়ে যায়। তো সেই হিটটাকে কি করে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি জেনারেশন করা যায়, তার ব্যবস্থাও কিন্তু এখন লোকে ভাবছে। এবার আরো একটা খুব ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন এই থার্মোইলেকট্রিক্স এর হলো স্পেস পাওয়ার জেনারেশনে। তো আমরা জানি যে সূর্যে আমরা বেশিরভাগ এনার্জি, আমাদের ক্ষেত্রে বেশিরভাগ এনার্জি সোর্সই হলো সৌরশক্তি। কিন্তু যখন পৃথিবীর থেকে আরো দূরে চলে যাওয়া যায়, সেক্ষেত্রে সৌরশক্তি সেভাবে এফেক্টিভ হয় না। তো সেই জন্য সেই সব উপগ্রহগুলোতে যখন কোনো
কোনো উপগ্রহ পাঠানো, সেই গ্রহগুলোর উপর স্টাডি করার জন্য যখন কোনো উপগ্রহ পাঠানো হয়, সেইগুলোতে এনার্জি সোর্স হিসেবে ইউজ করা হয় রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর। তো এদের মধ্যে কি করে, এরা কি করে কাজ করে? এরা কাজ করে এইভাবে, তারা রেডিও অ্যাক্টিভিটি করে। তো এবার ওই রেডিও অ্যাক্টিভিটিটাকে হিট প্রোডাকশনের জন্য, তো তার মানে সেই দিকটা হলো হিট প্রোডাকশন। এবার ওই হিটটাকে কাজে লাগিয়ে এই মেটেরিয়াল গুলো আমরা যখন ইউজ করি, সেই মেটেরিয়াল গুলো হিট টু ইলেকট্রিসিটি কনভার্ট করে এবং সেটা পুরো উপগ্রহটাকে চালায়। যেমন এরই কতগুলো এক্সাম্পল হলো অ্যাপোলো, পায়োনির, ভাইকিং, ভয়েজার, গ্যালিলিও। এই হলো একটা এক্সাম্পল যেটা মার্সে ইউজ হয়েছিল। Excuse me, Mr. Yes, Sri Roth, Mr. Roth. In the name of Manjushree, Mr. Roth, তোমার মাইকটা প্লিজ বন্ধ করো, অনেক নয়েজ ঢুকছে। স্যার মাইকটা কিভাবে বন্ধ করব? ওখানে দেখো নিচের দিকে মাইক্রোফোনের সিম্বলটা আছে, ওটাকে মিউট করো। ওটা রেড হয়ে গেলেই ওটা মিউট হয়ে যাবে। হ্যাঁ, বলছে মাইক্রোফোন নাকি বন্ধ করে দিতে। নিচে মাইক্রোফোনের যে সিম্বলটা আছে ওটায় ক্লিক করো, তাহলেই হবে। ওটা রেড হয়ে গেলে ওটা বন্ধ। হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। প্লিজ প্রসিড মিস্টার ডক্টর বণিক। তো এই ভয়েজার কিন্তু আই গেস 1979-এ এটা পাঠানো হয়েছিল, এবং তারপরও এখন প্রায় 30 বছরের ওপরে হয়ে গেল, এখনো কিন্তু নানান রকমের ইনফরমেশন আমাদের পাঠিয়ে চলেছে। তো থার্মোইলেকট্রিক বেসড এই ইলেকট্রিসিটি সোর্স কিন্তু এখনো কাজ করছে। তো এবার দেখে নেওয়া যাক এর প্যারামিটার্স গুলো, বা কি করে আমরা থার্মোইলেকট্রিক এফেক্টটাকে টিউন করি, বা কি করে এটা কাজ করে। তো এর থার্মোইলেকট্রিক এফেক্টটাকে দেখার জন্য আমাদেরকে বিভিন্ন জিনিস দেখতে হবে। সেটা হলো কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ মেটেরিয়াল, সিবেক কোএফিসিয়েন্ট, আর থার্মাল কন্ডাক্টিভিটি। তো আমি যা আগে বলেছি যে আমরা হিট গ্রেডিয়েন্টকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে চাই, তার মানে আমরা চাই না হিটটাকে মেটেরিয়ালের মধ্যে দিয়ে পাস হতে। তো হিটটা, থার্মাল কন্ডাক্টিভিটি অফ এনি মেটেরিয়াল শুড বি ভেরি লো টু হ্যাভ এ গুড থার্মোইলেকট্রিক পারফরমেন্স। আর সঙ্গে আমরা চাই যে ইলেকট্রন গুলো মেটেরিয়ালের যেটা ওয়ার্ম পার্ট সেখান থেকে কোল্ড পার্টের দিকে যাক। তো তাই জন্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শুড বি হাই। আর সিবেক কোএফিসিয়েন্ট যেটা ডিফাইন করে কতটা ভোল্টেজ গ্রেডিয়েন্ট ক্রিয়েট হলো, সেই জিনিসটাও ভেরি হাই হতে হবে। আর তার জন্য এই থার্মোইলেকট্রিক এফিসিয়েন্সিকে যে ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করা হয় সেটা হলো জিটি। আর জিটির এক্সপ্রেশনটা হলো এরকম, সিগমা এস স্কোয়ার বাই কাপ্পা ইন্টু টি। টি ইজ দ্য টেম্পারেচার ইন কেলভিন স্কেল। তো এবার বিভিন্ন মেটেরিয়াল নিয়ে তার মধ্যে কেরিয়ার কতটা হলে পরে কতটা পরিমাণ জিটি পাওয়া যাবে সেটার স্টাডি করা হয়েছে, থিওরিটিক্যাল একটা মডেলিং করা হয়েছে। তো দেখা যাচ্ছে যখন কেরিয়ার কনসেন্ট্রেশনটা বাড়ানো যাচ্ছে, তখন মেটেরিয়ালের মধ্যে দিয়ে ইলেকট্রন পাঠানোর যে ট্রান্সপোর্ট করার যে প্রবণতা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। কিন্তু এর সঙ্গে থার্মাল কন্ডাক্টিভিটিটাও কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির সঙ্গে থার্মাল কন্ডাক্টিভিটি একটা রিলেশন আছে, সমানুপাতিক রিলেশন। কিন্তু মেটেরিয়ালের সিবেক কোএফিসিয়েন্ট যদি দেখা যায়, কেরিয়ার যত বাড়বে মেটেরিয়ালের সিবেকটা তত কমে যায়। সেই জন্য এই যে কেরিয়ারের রিজিয়ন 10⁻19 to 20, এই রিজিয়নে দেখা যায় ম্যাক্সিমাম জিটি পাওয়া যাবে। তার মানে যে মেটেরিয়াল গুলো আমরা ইউজ করব তার যদি কেরিয়ারের সংখ্যা এই রিজিয়নের মধ্যে হয়, তাহলে আমরা জিটি খুব ভালো পাবো। তো যে মেটেরিয়াল গুলোতে এই রিজিয়নের মধ্যে কেরিয়ার আছে সেইগুলোই হলো বেস্ট থার্মোইলেকট্রিক মেটেরিয়াল। আর আরো একটা, কিভাবে ডিজাইন করবো এই থার্মোইলেকট্রিক মেটেরিয়াল গুলোকে সেটা দেখা যাক। এইভাবে যদি আমরা ভাবতে পারি যে যেহেতু আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি খুব কম চাই, আর থার্মাল কন্ডাক্টিভিটি খুব কম হয় যে মেটেরিয়ালের, সেটা হচ্ছে গ্লাস মেটেরিয়াল। তো যে মেটেরিয়াল গুলো আমরা ইউজ করবো তার থার্মাল কন্ডাক্টিভিটি হতে হবে গ্লাসের মতো।
আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা হতে হবে মেটালের মতো, কারণ আমরা জানি যে মেটাল হলো ইলেকট্রিসিটির খুবই সুপরিবাহী। আর সিবেক কোএফিসিয়েন্টটা খুব হাই হতে হবে, যেটার জন্য আমাদের চাই মেটেরিয়াল গুলোর মধ্যে সেমি কন্ডাক্টিং প্রপার্টি, মানে কন্ডাক্টিভিটিটা হতে হবে মেটাল আর গ্লাসের মাঝামাঝি। তো এর বেসিসে যদি আমরা পিরিয়ডিক টেবিলটা দেখি তাহলে আমরা একটা ধারণা পাবো কোন মেটেরিয়াল গুলো এই তিনটে প্রপার্টিকে বিয়ার করে, কারণ এটা খুব একটা সহজ ব্যাপার নয়। কারণ মেটাল নিলে পরে তার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এবং থার্মাল কন্ডাক্টিভিটি হাই হবে, সিবেক কম হবে, এবং যদি আমরা ইনসুলেটর নিই তাহলে অপোজিট এফেক্ট দেখতে পাবো। তো থার্মোইলেকট্রিক মেটেরিয়াল হিসেবে সেগুলো কাজ করবে না। এবার যদি আমরা পিরিয়ডিক টেবিল ধরে ভাবি, পিরিয়ডিক টেবিলের যে এস ব্লক এলিমেন্ট গুলো বা ট্রানজিশন এলিমেন্ট, এরা সবাই মেটাল। এবার মেটাল হওয়ার জন্য এরা তাপ এবং তড়িৎ এই দুটোরই সুপরিবাহী, তো আমরা সেটা চাই না। এবার যদি তোমরা পি ব্লক এলিমেন্ট গুলো দেখো, কিছু পি ব্লক এলিমেন্ট যেমন কার্বন, সিলিকন, খানিকটা জার্মেনিয়াম, তারপর সেলেনিয়াম, এইসব জিনিসগুলোর মধ্যে দেখা যায় যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা বেশ ভালো, একদম মেটালের মতো নয় কিন্তু মেটালের থেকে একটু কম, কিন্তু থার্মাল কন্ডাক্টিভিটিটা বেশ কম, এবং এই মেটেরিয়াল গুলো সিবেক কোএফিসিয়েন্টও বেশ ভালো হয়। তো এই মেটেরিয়াল গুলোর তাই থার্মোইলেকট্রিকের ইউটিলাইজেশনের জন্য বেশ ভালো চয়েস। কিন্তু এর থেকেও ভালো চয়েস দেখা গেছে যে এই যে মার্কড রেড মার্কড এরিয়াটা, এর মধ্যে যে এলিমেন্ট গুলো দেখছো সেই এলিমেন্ট গুলো দিয়ে তৈরি কম্পাউন্ড, যেমন টিন টেলুরাইড, লেড টেলুরাইড, বিসমাথ টেলুরাইড, অ্যান্টিমনি টেলুরাইড, এইগুলো থার্মোইলেকট্রিক্স এর জন্য বেস্ট মেটেরিয়ালস, কারণ এদের মধ্যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা খুব ভালো হয় কিন্তু থার্মাল কন্ডাক্টিভিটিটা বেশ কম। তো আর বেস্ট মেটেরিয়াল অফ চয়েস আপাতত বিসমাথ টেলুরাইড, সেটা ইউজ হয় রেফ্রিজারেশনের পারপাসে, আর লেড টেলুরাইড সেটা হলো হাই টেম্পারেচার ওয়েস্ট হিট টু ইলেকট্রিসিটি জেনারেশনের পারপাসে। আর এখানটায় এখনকার দিনে যে থার্মোইলেকট্রিক মেটেরিয়াল গুলো সব থেকে ভালো কনভার্সনের জন্য দায়ী, সেই মেটেরিয়াল গুলোকে একটা গ্রাফে আবদ্ধ করা হয়েছে, বা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে লেড টেলুরাইড স্ট্রনশিয়াম টেলুরাইডের একটা কম্পোজিট বা অ্যালয়, সেটা খুবই এফিশিয়েন্ট মেটেরিয়াল, এটার অলরেডি অনেক কমার্শিয়াল ইউজ হয়েছে। আর তার সঙ্গে অন্যান্য মেটেরিয়াল গুলোর মধ্যে আছে সিলভারের একটা কম্পোজিট, সিলভার অ্যান্টিমনি টেলুরিয়াম আর পিবিটি এর একটা কম্পোজিট, এবং তাদের জিটি গুলো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে জিটি ইঞ্জিনিয়ার্ড বা জিটি আফটার পুটিং দিস মেটেরিয়াল ইনটু এনি ডিভাইস কতটা, সেগুলো এখানটায় রিপোর্ট করা হয়েছে। তো এবার আমরা চলে যাই যে মেটেরিয়াল চয়েসটা তো আমরা দেখলাম যে পি ব্লক এলিমেন্ট গুলো থার্মোইলেকট্রিক্স এর জন্য বেটার অ্যাজ কম্পেয়ার টু এস ব্লক অর ডি ব্লক এলিমেন্ট, আর তার মধ্যেও বেস্ট মেটেরিয়াল হলো পিবিটি, এবং পিবিটি বেস্ট মেটেরিয়াল সেটা হলো হিট টু ইলেকট্রিসিটি কনভার্সনের জন্য ইউজ হয়, আর বিসমাথ টেলুরাইড বেস্ট মেটেরিয়াল সেটা ইউজ হয় আমাদের রেফ্রিজারেশন পারপাসে। এবার দেখে নেওয়া যাক যে এই মেটেরিয়াল গুলোর জিটি কিভাবে বাড়ানো যায়, কারণ তোমরা যদি এই প্লটটাকে ফলো করো, শুধুমাত্র একটা মেটেরিয়াল বা দুটো মেটেরিয়াল যদি আমরা নেই, সেই মেটেরিয়ালের জিটিটা হয়তো অনেক কমই হতে পারে, যদিও তার মধ্যে অনেক বেশি পোটেনশিয়াল থাকতে পারে, কিন্তু মেটেরিয়ালের জিটি হয়তো খুবই কম। তো এবার তার জন্য দরকার বিভিন্নভাবে মেটেরিয়ালটাকে ইঞ্জিনিয়ার করা। তার একটা উপায় হলো যে তোমাকে সিবেকটা খুব বেশি রাখতে হবে, কন্ডাক্টিভিটিটা বেশি রাখতে হবে, কিন্তু থার্মাল কন্ডাক্টিভিটিটা কম রাখতে হবে। তো তার মানে আমরা কোনো একটা মেটেরিয়াল যদি বুঝতে পারি যে মেটেরিয়ালটার থার্মোইলেকট্রিক এফিসিয়েন্সি খুব ভালো হতে পারে, কিন্তু সেই এখনো পর্যন্ত মেটেরিয়ালের এফিসিয়েন্সিকে সেই পর্যায়ে আনা সম্ভব হয়নি, সেক্ষেত্রে নানানভাবে আমরা টিউন করতে পারি মেটেরিয়ালটা। একটা উপায় হলো যে কিভাবে, যেহেতু আমাদের মেটেরিয়ালের মধ্যে একটা ভোল্টেজ গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে হবে, তো তার মানে এই যে কেরিয়ার গুলো
হট এন্ড থেকে কোল্ড এন্ডে যাচ্ছে তারা যদি নিজেদের মধ্যে স্ক্যাটার্ড হয় এই পথে, তাহলে কিন্তু সিবেক কোএফিসিয়েন্ট বা ভোল্টেজ গ্রেডিয়েন্টটা খুব বেশি হবে না ম্যাটেরিয়ালে। তো যেমন তোমরা এখানে দেখতে পারো একটা রাস্তায়, যেমন কলকাতার রাস্তায় ট্রাফিকের প্রবলেম খুবই বেশি। তো এবার একটা রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচলের একটা মাধ্যম না তৈরি করে আমরা যদি এই গাড়িগুলোকে বিভিন্ন রাস্তায় ডিস্ট্রিবিউট করে দিতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু আমরা শহরে যেতে পারবো। সেম জিনিস মেটেরিয়ালের ক্ষেত্রেও করা হয়। মেটেরিয়ালের যে এই যে কেরিয়ার গুলো যারা হট এন্ড থেকে কোল্ড এন্ডের দিকে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পথে ডিস্ট্রিবিউট করার একটা চেষ্টা করা হয়, যাতে আমরা খুব বেশি এই সিগমা স্কোয়ার টার্মটাকে পেতে পারি। এবার আরো একটা, এটা গেল কি করে তোমরা সিগমা স্কোয়ার টার্মটাকে বাড়াবে সেটার একটা ধারণা। এবার দেখা যাক সেই ধারণা মেনটেন করে বিভিন্ন, সেটা করা হয় বেসিক্যালি বিভিন্ন অন্যান্য মেটেরিয়ালের সাথে কম্পোজিট তৈরি করে। যেমন একটা ভালো পোটেনশিয়াল বা প্রমিসিং থার্মোইলেকট্রিক মেটেরিয়াল হলো টিন টেলুরাইড, কিন্তু এই টিন টেলুরাইড মেটেরিয়ালের সিবেক কোএফিসিয়েন্ট খুব বেশিও নয়। এটা সিবেক কোএফিসিয়েন্ট 90 মাইক্রোভোল্ট পার কেলভিন, অ্যারাউন্ড 700 K টেম্পারেচার। বাট তোমার যদি একটা ভালো থার্মোইলেকট্রিক ডিভাইস বানাতে হয়, এর সিবেক কোএফিসিয়েন্ট অনেকটাই হতে হবে, প্রায় 200-র কাছাকাছি হতে হবে, না হলে তুমি সেই টেম্পারেচার গ্রেডিয়েন্ট মেনটেন হবে না। তো সেই জন্য এই মেটেরিয়ালটাকে ম্যাগনেসিয়াম টেলুরাইডের সঙ্গে মিশিয়ে একটা অ্যালয় তৈরি করা হয়েছে, এবং তারপর দেখা গেছে যে সিবেক কোএফিসিয়েন্টটা সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ করেছে। দেখো অলমোস্ট 150, আর তুমি যদি আরো টেম্পারেচার ইনক্রিজ করো সিবেক কোএফিসিয়েন্টটা প্রায় 200-র কাছাকাছি, এবং তার জন্য মেটেরিয়ালের জিটিটা সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ করে। তো প্রিস্টিন যে টিন টেলুরাইড তার জিটিটা খুবই কম, 0.2। তো 0.2 জিটি মানে তার কনভার্সন এফিসিয়েন্সি অলমোস্ট নেগলিজেবল, মেবি 1-2% হবে। কিন্তু তার থেকে যখন 1.2 জিটি হয়ে গেল, সেই সময় তার হিট টু ইলেকট্রিসিটি কনভার্সন এফিসিয়েন্সি প্রায় 5-7% পর্যন্ত হতে পারে। এবার দেখা যাক কি করে থার্মাল কন্ডাক্টিভিটিটাকে আমরা কমাতে পারি। এবার থার্মাল বা হিট কেরিয়ার হচ্ছে দু ধরনের হয় মেটেরিয়ালে। একটা হলো ইলেকট্রনিক কেরিয়ার্স, মানে যেটা ইলেকট্রিক্যাল এনার্জিটাকেও কন্ডাক্ট করে, এবং তার সঙ্গে পিরিয়ডিক ভাইব্রেশন অফ অ্যাটম, সেটা হলো হিটের একটা বা থার্মাল এনার্জির একটা বড় কেরিয়ার। তো সবসময়ই কোনো মেটেরিয়াল যখন আমরা ভাবি, সেই মেটেরিয়াল গুলোর মধ্যে অ্যাটম গুলো পিরিয়ডিক্যালি ভাইব্রেট করতে থাকে, এবং তার ফলে হিট এক প্রান্ত থেকে মেটেরিয়ালের অন্য প্রান্তে যায়। তো যেহেতু আমরা ইলেকট্রনিক কেরিয়ারকে কোনোভাবে অপটিমাইজ করতে পারবো না, কারণ এটা রিলেটেড টু সিগমা, সেই জন্য এইমটা হয়ে যায় কি করে এই পিরিয়ডিক ভাইব্রেশনটাকে টিউন করা যায়, বা মেবি স্টপ করা যায় বা পজ করা যায় বিভিন্ন জায়গায়। তো সেটার জন্য আমাদের দরকার কি, তো সেটা আমরা করতে পারি। সেটাকে আমরা কিভাবে ভাবতে পারি, যে এখানটা যেহেতু একটা পিরিয়ডিক ভাইব্রেশন হচ্ছে, এবার একটা গাড়ির গতিপথ দিয়ে যদি আমরা সেম জিনিসটা ভাবি, যে আমরা কোনো একটা গাড়ির গতিবেগকে কমানোর জন্য মাঝে মাঝে স্পিড ব্রেকার দিয়ে দিই, তাতে কি হয়, গাড়ির গতিবেগটা অনেকটা কম রাখা হয়, আমরা অনেক সতর্কভাবে গাড়ি চালাই। সিমিলার কনসেপ্ট এই মেটেরিয়াল গুলোর ক্ষেত্রেও অ্যাপ্লাই করা হয়েছে, এবং তার জন্য এই মেটেরিয়ালের মাঝে মাঝে বিভিন্ন ধরনের ব্যারিয়ার ক্রিয়েট করা হয়েছে। তো সেই ব্যারিয়ার ক্রিয়েট করার ফলে দেখা গেছে, এই যে দেখো তোমরা, এটা হলো একটা মেটেরিয়ালের রিয়েল পিকচার, এবং সেখানটা দেখা যায়, এটা ধরে নিয়ে এটা হলো একটা মেটেরিয়াল বা ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্স এর মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যারিয়ার ক্রিয়েট করা, এখানটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্যারিয়ার গুলো, এবং তার ফলে এই বিভিন্ন ব্যারিয়ার ক্রিয়েশনের ফলে থার্মাল কন্ডাক্টিভিটি অফ দিস মেটেরিয়াল ইজ ভেরি লো, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দিস এই মেটেরিয়ালের জিটি খুব হাই, 2.2 জিটি পাওয়া গেছে, অ্যারাউন্ড 900 কেলভিন টেম্পারেচার। আর এই হাই জিটিটা এর কনভার্সন এফিসিয়েন্সি অ্যাপ্রক্সিমেটলি 15%। তো দেখা যাক আমরা আমাদের ল্যাবরেটরিতে
এরকম কিছু মেটেরিয়াল তৈরি করেছি এবং তারপর তার থেকে কতখানি ওয়েস্ট, সেই মেটেরিয়ালটা ইউজ করে কতখানি ওয়েস্ট হিট টু ইলেকট্রিসিটি জেনারেশন সম্ভব সেটা এক্সপেরিমেন্টালি দেখার চেষ্টা করেছি। তো এবার দেখা যাক সেটা কত। তো এটা হলো আরেকটা মেটেরিয়াল যার জিটি অলমোস্ট 2.2। এবার তার আমি যেটা বলছিলাম যে ভোল্টেজ টেম্পারেচার গ্রেডিয়েন্ট তৈরি করা, তো এই এক প্রান্ত মেটেরিয়ালের এক প্রান্তটা রাখা হয়েছিল 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, যেটা হচ্ছে রুম টেম্পারেচার, আর অন্য প্রান্তের টেম্পারেচারটা প্রায় 500-র কাছাকাছি রাখা হয়েছিল। এবং এই মেটেরিয়াল থেকে আমরা দেখতে পেয়েছি যে এই মেটেরিয়ালের হিট টু ইলেকট্রিসিটি কনভার্সন এফিসিয়েন্সি প্রায় 12%। এবার এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম সেটা পুরোটাই একটা থিওরিটিক্যাল ধারণা, বা কি করে লোকে ভেবেছে, কিভাবে লোকে ভাবছে জিটিটা কিভাবে ইমপ্রুভ করা যায়, এবং তার সেই ধারণার বেসিসে আমরা দেখলাম যে এতটা ইমপ্রুভ হচ্ছে। কিন্তু আদেও কি এর এর মানে কি এটা হয় যে আমরা ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারছি ওয়েস্ট হিট থেকে? তো দেখে নেওয়া যাক, তারই একটা এবার আমি অ্যাকচুয়াল রিয়েল ডেমনস্ট্রেশন দেব যে কিভাবে এই মেটেরিয়াল গুলোকে ইউজ করে আমরা হিট থেকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করছি। তো এখানে একটা ভিডিও, এবার হ্যাঁ, তো এই হলো একটা থার্মো ইলেকট্রিক মডিউল, সঙ্গে একটা ফ্যান অ্যাটাচড, একটা ছোট্ট ফ্যান। এবার এই যে এই পাত্রটিতে কোল্ড ওয়াটার রাখা আছে, আর এখানটায় ওয়ার্ম ওয়াটার ঢালা হলো। এবার মেটেরিয়ালের এক প্রান্তকে কোল্ড ওয়াটারে, অন্য প্রান্তকে হট ওয়াটারে রাখা হলো, হট ওয়াটারের কন্ট্যাক্টে রাখা হলো, এবং দেখা যাবে যে এর সাথে এই যে ইলেকট্রিসিটি জেনারেট করছে, তার জন্য আমরা দেখতেই পাচ্ছ যে ফ্যানটা চলছে। তো এই হলো আমার আজকের প্রেজেন্টেশন। তো এর থেকে আমরা বুঝতে পারি যে থার্মো ইলেকট্রিক মেটেরিয়াল বা থার্মো ইলেকট্রিক ফিল্ডের আমাদের বাস্তবিক জীবনে এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই আমরা রিনিউয়েবল এনার্জি সোর্স গুলোকে ইউজ করব, সঙ্গে যাতে এফিশিয়েন্টলি যা এনার্জি অলরেডি আমরা ইউটিলাইজ করছি সেটুকে যাতে এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারি, তার জন্য এই মেটেরিয়াল গুলোর ব্যবহার আরো কিভাবে বেশি ভাবে করা যায় তার জন্য গবেষণা জরুরি। তো এই নিয়ে আমার প্রেজেন্টেশন শেষ হলো। থ্যাংক ইউ টু অল অফ ইউ, এবং তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ম্যাম, আমি প্রত্যয় পাল বলছি বসিরহাট থেকে। আমার একটা প্রশ্ন ছিল ওই বেরিয়ারটা নিয়ে। হ্যাঁ বলো। ওই আপনি বললেন না বেরিয়ার তৈরি করে ওই মলিকিউলগুলোর ভাইব্রেশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হবে যাতে হিট ফ্লোটা কম হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বেরিয়ার তৈরি করা হলে তো সাথে সাথে ইলেকট্রিক কন্ডাক্টিভিটিটাও মানে কমে যাওয়ার কথা, কারণ বেরিয়ার দেওয়া হলে তো ইলেকট্রনগুলো মুভ করতে গেলে বেশি স্টেরিক হিন্ড্রেন্স পাবে। হ্যাঁ, এবার সেটা হওয়ার কথা, সেই জন্য বিভিন্ন ধরনের সাইজের বেরিয়ার দেওয়া হয়। তো ইলেকট্রনের যে বেরিয়ার, ইলেকট্রনের গতিপথ বা ইলেকট্রনের ভেলোসিটি এবং যে ফোনন বা থার্মাল ভাইব্রেশন গুলোর যে ভেলোসিটি, সেইগুলো অনেক আলাদা। তো সেই জন্য তুমি শুধুমাত্র চাইলে থার্মাল বেরিয়ারটাকে কন্টিনিউ করতে পারো, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাকে ইনট্যাক্ট রেখে। আচ্ছা আচ্ছা, আর বেরিয়ার হিসেবে মানে ঠিক কিরকম জিনিস ইউজ করা যেতে পারে, মানে কোনো মেথড বা কোনো পার্টিকেল? হ্যাঁ, বেরিয়ার হিসেবে যেগুলো ইউজ করা হয়, সাপোজ তুমি একটা মেটেরিয়াল নিলে, ধরো লেড টেলুরাইড, সেটা এবার লেড টেলুরাইডের সঙ্গে সেলেনাইডের একটা অ্যালয় তৈরি করবে। এবার তাহলে কি হলো, যে পিরিয়ডিক ভাইব্রেশনটা ছিল টেলুরিয়ামের জায়গায় সেলেনিয়াম মাঝে মাঝে জায়গায় একটু হয়। হ্যাঁ, ম্যাট্রিক্সের মাঝে টেলুরিয়াম ম্যাট্রিক্সের মাঝেই সেলেনিয়াম এসে যাওয়ায় একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে। তো সেই ডিস্টারবেন্সটা ক্যান অ্যাক্ট অ্যাজ এ ব্যারিয়ার।
আচ্ছা আচ্ছা। আর এই যে এফিসিয়েন্সিটা বলছিলেন 10 থেকে 20% হলে কাজে লাগানো যেতে পারবে, বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম এফিসিয়েন্সি দেখছিলাম, ওটা কি কোনো রকম ভাবে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে এক একটা টেম্পারেচারে এক এক রকম এফিসিয়েন্সি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ একদমই। তো তোমার মেটেরিয়াল গুলো আমি যখন জিটি দেখাচ্ছিলাম তখন বিভিন্ন মেটেরিয়ালের হাইয়েস্ট জিটি বিভিন্ন টেম্পারেচারে, যেমন টিন টেলুরাইডের হাইয়েস্ট জিটি হয়তো 900 কেলভিনে, সেখানটায় লেড টেলুরাইডের হতে পারে 800 কেলভিনে। তো সেই টেম্পারেচারটা কতটা, সেই যে মেটেরিয়ালটা তুমি ইউজ করছো সেই মেটেরিয়ালটার হাইয়েস্ট জিটি কোন টেম্পারেচারে আছে তার বেসিসে তুমি এফিসিয়েন্সি গুলোকে বিভিন্ন টেম্পারেচারে দেখতে পারবে। আচ্ছা। আর ম্যাম এই সিস্টেমটার একটা ড্রব্যাক আমার মনে হয় যে এনার্জিটাকে, আমি ইলেকট্রিক এনার্জিটাকে স্টোর করে রাখতে পারবো না কোথাও। না না, মানে যখনই তৈরি হবে ইউজ করে নিতে হবে সাথে সাথে। হ্যাঁ একদম একদম, এটা তুমি স্টোর করতে পারবে না। কিন্তু এখনকার দিনে আমাদের রিসার্চটা অনেকটা বেশি ফোকাসড হচ্ছে এরম ভাবে যে থার্মোইলেকট্রিক দিয়ে তুমি এনার্জি জেনারেট করলে প্লাস তারপর ব্যাটারি ইউটিলাইজেশন করে যদি কোনোভাবে স্টোর করা যায় সেটাও। তো ওকে সেগুলোর ভাবনা এখন চলছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আমার এখানে কোয়ারি শেষ হয়ে গেছে। Ma'am, I have a question. Like, আপনি যেগুলো দেখালেন, like the different alloys, যেগুলো প্রত্যেকটা আমরা like ZT ভ্যালু আপনি দেখালেন, তো প্রত্যেকটা হ্যাঁ। ZT ভ্যালু কি like experimentally found নাকি like আমি কয়েক বছর আগে একটা ইয়ে দেখেছিলাম, মানে একটা একটা মেথড দেখেছিলাম যেখানে like using the properties are atomic radii, metallic radii of various metals and semiconductors. সেখানে তারা সেটাকে they had put it into like a machine learning algorithm and like had trained their model to find out alloys which would work best. তো এরকম কি কিছু করা যায়? হ্যাঁ এইরকমও হচ্ছে। আমি যে জিটি গুলো দেখালাম সেগুলো সবগুলোই এক্সপেরিমেন্টাল, কারণ আমি এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রিতে কাজ করি। কিন্তু এখন কিন্তু মেশিন লার্নিং করে হ্যাঁ এবার যে প্রেডিকশনটা আসে সেটা পুরোটাই থিওরিটিক্যাল অ্যালগরিদম থেকে আসে, যে এই মেটেরিয়াল গুলো ভালো হতে পারে। তারপরে সেই বেসিসে আমরা সেগুলোর উপর স্টাডি করে দেখি আদৌ আসছে কিনা। তো সেরকম করে মেশিন লার্নিং এ হয়তো 1000টা মেটেরিয়াল বলছে যে এই মেটেরিয়াল গুলো কাজ করতে পারে, কিন্তু তারপর যখন আমরা স্ক্রিনিংটা করি তখন দেখা যায় যে সবগুলো কাজ করে না, তার মধ্যে হয়তো একটা মেটেরিয়াল খুবই ভালো জিটি দেখাচ্ছে, বাকি এইরকম ভাবেই হয়। ম্যাম আমার কোয়েশ্চেনটা ছিল, আমরা যে দেখলাম এফিসিয়েন্সিটা 15 to 12% পাচ্ছি আমরা, এই যে 15 to 12% এটা কি একটা টেকনিক্যাল ব্যারিয়ার নাকি এটা সায়েন্টিফিক ব্যারিয়ার? মানে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ইমপ্রুভ করে এটাকে বাড়িয়ে নিতে পারি নাকি এটা সায়েন্টিফিক্যালি পসিবল না ওটা আরো বাড়ানো? না, এটা টেকনিক্যাল ব্যারিয়ার, আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং করে এটাকে বাড়াতে পারি আরো। ম্যাম আমার জাস্ট একটা লাস্ট কোয়েরি ছিল যে মানে এই জিনিসটা লাইক আমার যেটা আই থিঙ্ক লাইক অনেকেরই একটা ডাউট থাকবে যে গোটা ব্যাপারটাকে আমরা লাইক সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর সাথে কিভাবে রিকনসাইল করছি। মানে একটা তো ডিগ্রি অফ এফিসিয়েন্সির পর আমাদের লাইক আর ইউজফুল এনার্জি পাওয়ার কথা না, তো এইটা আমরা এফিসিয়েন্সিটাকে কি আরবিট্রারিলি বাড়াতে পারবো? না, এফিসিয়েন্সিটাকে আমরা আরবিট্রারিলি বাড়াতে পারবো না, কিন্তু যে মেটেরিয়াল গুলো নিচ্ছি এবার অলরেডি আমরা সেই মেটেরিয়াল গুলো সম্পর্কে জানি যে সেটা কতটা এফিসিয়েন্সি দিতে পারে। হ্যাঁ হ্যাঁ। তো সেই বেসিসে আমরা সেই মেটেরিয়ালটাকে টিউন করে সেই রেঞ্জ পর্যন্ত বাড়াতে পারবো। হ্যাঁ আচ্ছা। ম্যাম আমার একটা সিম্পল কোশ্চেন আছে, এই সোর্সটা কতটা এক্সপেন্সিভ? এই মুহূর্তে এগুলো অনেকটাই এক্সপেন্সিভ আমি বলবো, কারণ পুরো ব্যাপারটাই এখনো রিসার্চ স্টেজে, এবং যে মেটেরিয়াল গুলো ইউজ হয় যেমন বিসমাথ, টেলুরিয়াম, লেড যদি অতটা এক্সপেন্সিভ নয়, কিন্তু টেলুরিয়াম বা বাকি জিনিসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। তো এই মুহূর্তে ব্যাপারটা অনেকটাই এক্সপেন্সিভ, কিন্তু কিছুদিনের মধ্যে আমি যতদূর জানি অনেকটা বেশি কমার্শিয়ালাইজেশনের পথে এগোচ্ছে সিস্টেম। তো আমি আশা করছি কমে যাবে, মানে নর্মাল আমরা আমাদের কমন মানুষদের ইউজের মধ্যে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমরা ইউজ করছি, সো ম্যাম দ্য সিবেক ইফেক্ট, মানে এই যে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করছি ফ্রম ওয়েস্ট হিট, এটা আমরা একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমতেই করতে পারবো কি
can we do it for longer periods of time? মানে যত দূর the temperature difference মানে যত কম হয়ে যায় তারপরে তো আমরা ইউজ করতে পারবো না। সো আমাদের কাছে কি একটা টাইম লিমিট আছে যেটা পর আমরা ইউজ করতে পারবো না এই জেনারেটরস গুলো? মানে তুমি জিজ্ঞেস করছো যে মেটেরিয়ালটা কত দূর স্টেবল হবে, তাই তো? মানে হ্যাঁ, টেম্পারেচার ডিফারেন্সটা কমে যাবে কেন কি ওই যে হিট কন্ডাক্টিভিটি এবার আসছে, সো সেটার জন্য কি একটা প্রবলেম হবে যে আমরা ওটা ইউজ করতে পারবো না ফর লঙ্গার পিরিয়ডস অফ টাইম ইফ ইউ ইউজ ইট ফর লেটস সে 10 hours 20 hours and the temperature difference between the two dissimilar metals will decrease and hence we will not be able to use it further? সেটা ডিপেন্ড করছে কি মেটেরিয়াল নিচ্ছ। এবার আমরা যে মেটেরিয়াল গুলো এখনো ইউজ করছি যেমন পিভিটি, হ্যাঁ সেগুলোর ক্ষেত্রে আমরা খুব বেশি সময় ধরে ইউজ করতে পারবো না, কারণ সেক্ষেত্রে টেলুরিয়ামটা অনেক বেশি ইভাপোরেট করে যায় আর সেই জন্য মেটেরিয়াল গুলোর যে হিট কন্ডাক্টিভিটিটা অনেকটাই বেশি বেড়ে যায়। তো সেই জন্য এখনো পর্যন্ত যে মেটেরিয়াল গুলো সেগুলো হয়তো অনেক বেশি সময় ধরে ইউজ করতে পারবো না, কিন্তু এইগুলোকে ঠিকভাবে টেলুরিয়াম যাতে ডিফিউজ না করে সিস্টেম থেকে, তার হিট কন্ডাকশনটা কম থাকে, সেইগুলোর অলরেডি অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে। যেমন নাসাতে যে মেটেরিয়াল গুলো ইউজ করা হচ্ছে স্পেস রিসার্চের জন্য, সেইগুলোতে ইভাপোরেশন বন্ধ করে তার থেকে কি করে ইলেকট্রিসিটি জেনারেট করা যায় তার ব্যবস্থা হয়েছে। তো মানে আমরা ইউজ করতে পারছি এখনো, কারণ সেই যেটা আমি বললাম যে স্পেস রিসার্চের জন্য যে মেটেরিয়াল গুলো ব্যবহার করা হয় সেইগুলো প্রায় 35 বছর ধরে চলছে। তো সেটা যদি হতো তাহলে আমরা মানে একটা সময় সেই ইনস্ট্রুমেন্ট গুলো কাজ করা বন্ধ করে দিত। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল থার্মাল কোয়েশ্চেন ছিল যে যতগুলো যেই মেটেরিয়াল গুলো আমরা ইউজ করছি সিবেক এফেক্ট যেগুলো ডিসপ্লে করছে সেগুলো তো একটা পয়েন্ট অফ টেম্পারেচার মানে ইনভার্সন টেম্পারেচারে পরে সেগুলো তো একটা পয়েন্টে কারেন্টটা জিরো হয়ে যায়, তার মানে আমরা একটা টেম্পারেচার পরে তো এগুলো ইউজ করতে পারবো না। আরেকবার বলো ম্যাম। এই যে মেটেরিয়াল গুলো আমরা ইউজ করছি যেগুলো সিবেক এফেক্ট শো করছে সেগুলো তো একটা সার্টেন টেম্পারেচার ইনভার্সন টেম্পারেচার শো করে যখন এই কারেন্টটা জিরো হয়ে যায়, তার মানে কি এটা একটা ব্যাকড্রপ যে একটা সার্টেন টেম্পারেচারে পরে আমরা ওটাকে ইউজ করতে পারবো না? তোমাকে তো সবসময় এই মেটেরিয়াল গুলো ইউজ করতে হলে তোমাকে সেই টেম্পারেচারটা স্টাডি করে তারপরে ইউজ করতে হবে। তো তুমি আগে স্ক্যান করছো যে মেটেরিয়ালটা জিপি কোন টেম্পারেচারে হাইয়েস্ট, তুমি তার উপরে যাবে না কখনো, সবসময় সেই টেম্পারেচারে লিমিটেড থাকবে। তো সেটাকে তুমি ড্রব্যাক বলো বা স্ক্যানিং করার একটা উপায় বলো, কোনো কিছুই বলতে পারো, সেটাকে আমি বলবো না যে ড্রব্যাক, কারণ কোনো মেটেরিয়ালই প্রত্যেক টেম্পারেচারে খুব এফিশিয়েন্টলি কাজ করবে। সেই জন্যই রিসার্চটা চলে আসছে যে কোন টেম্পারেচারে কোন মেটেরিয়াল সব থেকে বেশি কাজ করে, সেই ওয়েস্ট হিটটা কোথায় আমরা জেনারেট করছি। যেমন ইন্ডাস্ট্রিয়াল এক্সস্টের বিভিন্ন জায়গায় 300 400 বা 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে যায় ওয়েস্টেড ফিউলসের। তো সেখানটায় কোন মেটেরিয়ালটা সব থেকে বেশি এফিশিয়েন্ট হবে সেটা আমরা স্টাডি করি। তো আমি এটাকে ড্রব্যাক ঠিক বলবো না। কিন্তু এই টেম্পারেচার থেকে মেইনটেইন করতে গেলেও তো আমাকে কিছু এনার্জি সাপ্লাই করতে হচ্ছে না, সেটা তো তোমার আসছে তোমার যে এক্সস্ট, যেমন তোমার গাড়ির এক্সস্ট, সেখানটায় গাড়ি চালালে পরেই তোমার সেই হিটটা প্রডিউস হচ্ছে। আচ্ছা 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 ম্যাম আই হ্যাভ আ কোয়েশ্চন। ম্যাম কিছু যেমন পোলোনিয়াম এগুলোতে হেভিয়ার মেটালস, so they are radioactive, so on undergoing radioactivity don't these elements change, like the nucleus changes so the element also changes, so এটা তো লাইক কিছুক্ষণ পরে কাজ করা বন্ধ করে দেবে, তাই না? হ্যাঁ সেটা করবে, কিন্তু তারও তো তুমি একটা কত সময় ধরে ডিকে হচ্ছে সেটা তুমি জানো, তো সেইভাবেই মেটেরিয়াল গুলোকে ডিজাইন করছো। তো কোনো মেটেরিয়ালের হয় ডিকে টাইম হাফ ইয়ার, হয় 14 ইয়ার্স 15 ইয়ার্স, তো সেই হিসেবে তুমি মেটেরিয়ালটাকে চুজ করবে। অবশ্যই সেটা ডিকে করে দেবে, কিন্তু সেটা কত বছর ধরে কাজ করবে সেটা জেনে নিয়েই তুমি মেটেরিয়ালটা বা ডিভাইসটা ডিজাইন। মানে রেডিও অ্যাক্টিভিটির জন্য কোনো ড্রব্যাক মানে কোনো ড্রব্যাক হয় বেসিক্যালি নেগলিজিবল? না, সেটা ড্রব্যাক হয়, কিন্তু সেই ড্রব্যাকটাকে তুমি কনসিডার করছো যখন তুমি পুরো ডিভাইসটাকে ডিজাইন করছো, তখন সেরকম ধরনেরই মেটেরিয়ালটাকে নিচ্ছ যেটা ওভার লং টাইম এটার অ্যাক্টিভিটি হলে পরেও সেই থার্মাল হিটটা জেনারেট করতেই থাকবে।
আচ্ছা তো এরপরে হয়তো যেটা নেওয়া হয়েছে সেটা পোলোনিয়াম, সেটার সেই লাইফ টাইম হয়তো অনেকটা বেশি, আমি এক্স্যাক্টলি জানি না কতটা লাইফ টাইম, বাট সেটা নিশ্চয়ই হয়তো 50 বছর বা ওরকম কিছু একটা টাইম স্প্যান, তো সেই জন্য ওটা এখনো কাজ করছে। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো ম্যাম হ্যাঁ ম্যাম, বলছি যে আমাদের পৃথিবীতে তো বিভিন্ন জায়গায় হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আমাদের পৃথিবীতে তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন টেম্পারেচার আছে, এবার সেইটা তো স্থায়ী টেম্পারেচার ডিফারেন্স, সেটা কখনো ডিকে করতে পারে না। তাহলে এটা কি অদূর ভবিষ্যতে সম্ভব যে আমরা পৃথিবীর টেম্পারেচার ডিফারেন্সকে কারেন্ট তৈরিতে ব্যবহার করতে পারবো? এটাও কিছু লোকজন ভেবেছে, এটা যে ভাবেনি তা নয়, কিন্তু সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং এই মুহূর্তে, এখনো তার উপর যে খুব বেশি কাজ হয়েছে সেটা নয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। Ma'am, I have a question. You mentioned that low thermal conductivity is ideal for thermoelectric generation. Now, my question is this there's a physical reason behind it, or is it like an experimental result? Because as to how this entire thing occurs, that thermoelectric generation occurs, in some of the pictures you showed that there's a flow of electrons from the hot region to the cold region. Now, there could be a logic the higher the temperature, like the higher the thermal conductivity, the faster the flow of electrons, the faster the potential gradient generation. But that's not how it works. As you mentioned that low conductivity is there a physical reason behind it, or is it like experimental? No, there is. So you need to maintain the temperature. You need to maintain the temperature gradient between the hot part and heat source and heat sink. So if the thermal conduction is happening, then there will not be any temperature gradient. So you need to maintain that temperature gradient, and that's why you need low thermal conductivity. And low thermal conductivity, I meant low lattice thermal conductivity, not the total conductivity, because there is some part which is responsible from electrons also. Ma'am, I have a question. How feasible is this method for high power devices? What do you mean by high power devices? Televisions, computers maybe, which consume more power. Yeah. Can you use for such kind of devices? Yeah. People are using it to use for such kind of appliances for a yes. For a program time. I can't hear you. Can you please repeat again? Ma'am, what I am asking is, there are certain appliances which consume more power than maybe the regular lights or fans which we use at home, such as televisions, computers maybe. So for prolonged duration of time, can we use such kind of thermoelectric principles to operate such devices? No, we cannot operate any instrument with this, but we can improve the efficiency of electricity generation or electricity use. It cannot be an independent energy source so far. Thank you. Ma'am, I had a one little question about the formula you showed about ZT is equal to S squared sigma by kappa into capital T. The formula which you showed. There, ZT, does Z stand for something, or is that ZT is just a function of temperature? ZT is just a function of temperature. Which is directly proportional to temperature. Thank you. Ma'am? Yes. হ্যালো, হ্যাঁ ম্যাম, বলছি যে আপনি যে 28 যে স্লাইডটা দেখালেন সেটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। সেখানে একটা সার্কিট দেওয়া আছে, মানে একটা মেটেরিয়াল, একটা রেজিস্ট্যান্স, এবং তার পাশে যে গ্রাফটা এফিসিয়েন্সির সঙ্গে কারেন্টের। এবার ওই সার্কিটটা দেখে আমি বুঝতে পারছি না যে ওখানে কারেন্টটা আপনারা ভ্যারি করাচ্ছেন কি করে, মানে ওটা কি টেম্পারেচার ডিফার করে কারেন্টটা ভ্যারি করানো হচ্ছে, মানে তার সাথে এফিসিয়েন্সি আমরা চেঞ্জ করছে, ওই গ্রাফটা কিভাবে আনা হয়েছে? এক মিনিট। 28 নিচে চলে এলো। হ্যাঁ, এই গ্রাফটায় বলছি। হ্যাঁ, এখানটায়, হ্যাঁ এখানেই তো, না কোন গ্রাফের কথা বলছি? আচ্ছা, পরের স্লাইডে। হ্যাঁ। তো এবার এইখান, হ্যাঁ বলো আরেকবার।
হ্যাঁ বলছি যে আমি যে এই সার্কিটটা দেখে মানে বুঝতে পারছেন যে আপনারা কারেন্টটা ভ্যারি করিয়ে যে এফিসিয়েন্সি এই প্লটটা এঁকেছেন, এটা মানে কি করে আসে, মানে কারেন্টটা ভ্যারি করানো হচ্ছে কি হবে, এটা কি টেম্পারেচারটাকে ভ্যারি করানোর জন্য, মানে 30 থেকে 35 যে হ্যাঁ টেম্পারেচারটা, তো এই এন্ডের যে টেম্পারেচারটা সেটাকে ভ্যারি করানো হচ্ছে। এই এন্ডের টেম্পারেচারটা ভ্যারি করানোর সঙ্গে সঙ্গে কারেন্টটা ভ্যারি করছে, সঙ্গে এফিসিয়েন্সিটাও ভ্যারি করছে। আমি কি 40 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট তুলতে পারবো না? এই মেটেরিয়ালের জন্য পারবে না। আচ্ছা, মানে তুললে কি হয়, মানে নিজের থেকে কি কমে যাবে নাকি? না, এই মেটেরিয়ালের মধ্যে তুমি তুলতেই পারবে না, কারণ তার জন্য যে পরিমাণ তোমার দেখা যাবে, সেক্ষেত্রে তোমার কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটিটাও খুব বেড়ে যাবে। এবার আচ্ছা আচ্ছা সেই জন্য তুমি এই মেটেরিয়ালের জন্য এর বেশি কারেন্ট তুলতে পারবে না। ঠিক আছে বুঝেছি, থ্যাংক ইউ। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল যে আপনি যে জিডি গ্রাফটা দেখিয়েছিলেন বিভিন্ন মেটেরিয়ালের জন্য, তাহলে এর মানে আপনি at 900 কেলভিন আপনি এর ভ্যালু গুলো দেখিয়েছিলেন, তাহলে আমার মানে এই টেম্পারেচারটা যদি ফ্লাকচুয়েট করে তাহলে আমার জিটির ভ্যালুটাও কি মানে অ্যাকর্ডিংলি আপনি গ্রাফে যেরকম দেখিয়েছেন সেরকম ভাবেই ফ্লাকচুয়েট করবে, নাকি এখান থেকে একটু ডেভিয়েট করে যেতে পারে? যেভাবে দেখো, যে আমি যে জিটির গ্রাফটা দেখিয়েছি সেটা অনেকটাই মেটেরিয়াল স্পেসিফিক। তো তুমি যদি মেটেরিয়াল গুলোকে চেঞ্জ করো তাহলে জিটিটা চেঞ্জ হবে। আদারওয়াইজ তুমি যদি বলো যে সিনথেসিস প্যারামিটার গুলোকে তুমি ভ্যারি করাচ্ছ, মানে লেড টেলুরাইড কে বিভিন্ন ভাবে তুমি বিভিন্ন পদ্ধতিতে সিনথেসাইজ করিয়েছো, সেক্ষেত্রেও জিটিটা ভ্যারি করতে পারে। মানে তুমি একই জিটি নাও পেতে পারো যদি অন্যভাবে সিনথেসিস করো। এক্স্যাক্টলি যেভাবে এই এই মেটেরিয়ালের জন্য রিপোর্টের আছে এই জিটি, সেই পদ্ধতি ইউজ করলে তুমি এই জিটি পাবে, আদারওয়াইজ পাবে। আচ্ছা, মানে এটা সিনথেসিসের মেথডের উপরে ডিপেন্ড করছে? হ্যাঁ, মেথডের উপরে অনেকটা ডিপেন্ড করছে। আচ্ছা, ওকে ম্যাম। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল, আপনি যে দেখালেন বেরিয়ার ক্রিয়েট করার জন্য ডিফারেন্ট মেটালস ইউজ করা হচ্ছে, যেমন একটা কেসে দেখলাম ম্যাগনেসিয়াম আপনি ইউজ করেছেন, তো এইটা কি পুরোপুরি এক্সপেরিমেন্টাল নাকি ওই মেটাল গুলো বা এলিমেন্টস গুলোর প্রপার্টি স্টাডি করে এগুলোকে ইউজ করা হয়? না, এটা পুরোটাই এক্সপেরিমেন্টাল। আমরা ব্যারিয়ার ক্রিয়েট করার জন্য বিভিন্ন মেটেরিয়ালের মধ্যে অনেক সময় অ্যালয় তৈরি করি, বা তার মধ্যে চেষ্টা করা যায় যে ইন্ট্রিনসিক্যালি মেটেরিয়াল সিনথেসিস প্রসেসটা চেঞ্জ করে নিয়ে যদি মেটেরিয়ালের মধ্যে কোনো ব্যারিয়ার তৈরি করা যায়, সেগুলো পুরোটাই এক্সপেরিমেন্টাল। অবশ্যই থিওরিটিক্যাল প্রেডিকশনও আছে নানান জায়গায়, কিন্তু আমরা যে কাজটা করেছি পুরো এক্সপেরিমেন্টাল। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম আমার একটা কোয়েশ্চেন আছে, এই যে এনার্জি সোর্সটা, এটা কি ভলক্যানিক এনার্জিটাকেও ইলেকট্রিক এনার্জি হিসেবে নিয়ে আসতে পারে? সেটা সেটা পারে, কিন্তু সেটা অনেকটাই এই মুহূর্তে ফিজিবল অপশন হয়তো নয়। সেটা অবশ্যই পারে, যেখানটাই হিট আছে, মানে হিট সোর্সটা যদি খুব স্ট্রং হয়, অবশ্যই এই মেটেরিয়াল গুলোকে ইউজ করে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। সেটা শুধু ওয়েস্ট হিট হতে হবে তার সেটার কোনো মানে নেই। ম্যাম বলছি, আমার কোশ্চেন ছিল। হ্যাঁ ম্যাম বলছি যে ওই সিবেক কোএফিসিয়েন্টটা কোন জিনিসের উপর ডিপেন্ড করে একটা মেটেরিয়ালের? যেমন থার্মাল কোএফিসিয়েন্টটা তার থার্মাল ইলেকট্রনের মানে যাওয়ার ক্ষমতার উপর নির্ভর করে, তেমনি এই সিবেক কোএফিসিয়েন্টটা কিসের উপর নির্ভর করে? তোমরা কি দেখো, সিবেক কোএফিসিয়েন্টটা একটা খুব বড় জিনিসের উপর প্রথম এবং প্রধান জিনিস হলো সিবেক কোএফিসিয়েন্টটা কেরিয়ারটা কিভাবে যাচ্ছে, কেরিয়ারের পাথটা কিরকম, ট্রান্সপোর্টের পাথটা, সে তার উপর ডিপেন্ড করে। আর তাছাড়াও মেটেরিয়ালের নানান প্রপার্টির উপর ডিপেন্ড করে। আমি জানি না তোমাদের এখনো তোমরা কতটা জানো সেমিকন্ডাক্টর ফিজিক্সে, তার মধ্যে কিছু টার্ম আছে ব্যান্ড গ্যাপ, মানে তোমরা কি হোমো লিউমো সম্পর্কে জানো? হ্যাঁ জানি।
মোলাকুলার থিওরি, হ্যাঁ। তো এবার হোমোলিউমোর যে গ্যাপটা তার উপর অনেকটা সিবেক ডিপেন্ড করে, সেটা যদি কম বা বেশি হয় তার উপর ডিপেন্ড করে সিবেকটা মেটেরিয়ালে চেঞ্জ হতে পারে। প্লাস কি ধরনের কেরিয়ার আছে, সেটা কি ইলেকট্রন নাকি অপোজিট। অনেক সময় মেটেরিয়ালের মধ্যে ভ্যাকেন্সি থাকলে সেই ভ্যাকেন্সি গুলো কেরিয়ার হিসেবে কাজ করে, তো তার উপরও ডিপেন্ড করে। আপনি বললেন যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটা বেশি হয়, তাহলে এটা এটা কি কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে কি কোনো মানে মান পাওয়া যেতে পারে? ট্রানজিস্টরের ক্ষেত্রে এক্স্যাক্টলি মান পাওয়া যাবে কিনা আমি বলতে পারবো না, কারণ আমি জানি না ট্রানজিস্টরের ক্ষেত্রে এক্স্যাক্টলি কি হবে, কারণ ওখানটায় তো তোমার এন পি দুটোই লাগে এবং সেই এন এবং পি দুটোই কানেক্টেড, রাইট? স্যার আমি ট্রানজিস্টর বলছি, আমি একটা ডায়োড বলতে গেলাম, ট্রানজিস্টর বলে ফেললাম ডায়োডের ক্ষেত্রে। আমি যেটা হিটিং, যদি আমি একটা হট সাইডে আমি পিতে দিই আর কোল্ড সাপোজ আমি এনতে দিলাম, সেক্ষেত্রে মানে কি এফেক্ট হবে? সেক্ষেত্রে মানে সাধারণ একটা ব্যাটারির মতো এফেক্ট হবে না অন্যরকম হবে তাই বলছি? না, তুমি হট সাইডে পি কে আর কোল্ড সাইডে এন কে দিলে হবে না, দুটো জাংশন গুলোতে হট আর কোল্ড হতে হবে। আচ্ছা মানে থিওরিটিক্যালি আমরা ওয়েস্ট এনার্জিকে কমপ্লিটলি মানে ইউজেবল এনার্জিতে কনভার্ট করতে পারবো থিওরিটিক্যালি? না, থিওরিটিক্যালি আমরা কনভার্ট করতে পারবো না, সেটা পুরোটাই কার্নাট এফিসিয়েন্সি দিয়ে ড্রিভেন। 100% কনভার্সন সম্ভব নয়। ওকে, কার্নাটের ক্ষেত্রে যেমন টেম্পারেচার দুটো রেশিও ডিপেন্ড করে, তেমনি মানে এক্ষেত্রে কিসের উপর ডিপেন্ড করে জিনিসটা? মানে 1-T2/T1 যেমন এফিসিয়েন্সিটা কার্নাট ইঞ্জিনের ক্ষেত্রে এখানেও সেম জিনিস, এক্স্যাক্টলি এটা পুরোই কার্নাট এফিসিয়েন্সিকে ফলো করে, তো এখানেও টেম্পারেচারটা একটা ম্যাটার করে। আচ্ছা ঠিক আছে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম বলেন যে কারেন্টটা তৈরি হচ্ছে ওটা মনে হচ্ছে ডিসি কারেন্ট, ওটা কি এসি কারেন্ট কোনোভাবে তৈরি করা যাবে? স্টোর এসি কারেন্ট তৈরি করা আমার মনে হয় না যাবে। আচ্ছা ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ম্যাম আমরা এখানে কি ন্যানো পার্টিকেল কে ব্যবহার করতে পারি আরো হাই জিটি মান পাওয়ার জন্য? কোনোভাবে ট্রাই করেছি ন্যানো পার্টিকেলের কম্পাউন্ড? হ্যাঁ, খুবই ভালো চিন্তা ভাবনার ধরন তোমাদের। হ্যাঁ, ন্যানো পার্টিকেল ইউজ করা হয়েছে, ন্যানো পার্টিকেল দিয়ে অনেক বেশি পরিমাণে থার্মাল কন্ডাক্টিভিটিটাকে অনেকটা কমিয়ে দেওয়া হয়। অনেক সময় ন্যানো পার্টিকেলকে কোনো একটা ম্যাট্রিক্স বা কম্পাউন্ডের মধ্যে ভরে সেখানে অ্যালয় তৈরি করে, তো ন্যানো পার্টিকেলটা ওয়ার্কস অ্যাজ এ ব্যারিয়ার টু রিডিউস থার্মাল কন্ডাক্টিভিটি। অনেক সময় সেভাবে সিবেকটাকেও বাড়ানো হয়। তো হ্যাঁ, কাজ করা হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। যদি আর তোমাদের কোনো কোশ্চেন না থাকে আমরা কি কনক্লুড করব এখানে? আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা আছে। বলো বলো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বলছি যে আমরা এক ধরনের একটা কনসেপ্ট আমরা জানি যেটাতে মানে ওই প্রেসার মানে একটা কোন একটা মেটেরিয়ালের উপর একটা প্রেসার ক্রিয়েট করে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়, ঠিক আছে? ওই পাইজোইলেকট্রিক যেটা বলে। বলছি যে হ্যাঁ, তো বলছি এবার ধরুন আমরা ওরকম একটা মেটেরিয়ালের উপর হেঁটে হেঁটে যাচ্ছি, তো সেই যখন আমরা হাঁটি তখন তো ফ্রিকশনের জন্য হয় সবকিছু, তো এবার নিশ্চয়ই হিট প্রডিউস হয়। হ্যাঁ, তো বলছি এই দুটোকে কম্বাইন করে কি কোনো একটা কিছু তৈরি করা যায়, যেটা মানে ধরুন আমরা যখন হাঁটছি তখন দুটো এফেক্ট হচ্ছে, একটা আমাদের একটা প্রেসার ডিফারেন্স তৈরি হচ্ছে প্লাস একটা হিট ডিফারেন্স তৈরি হচ্ছে। তো এই দুটোকে কম্বাইন করে দুটোর সেপারেট কারণে যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হচ্ছে সেটা কম্বাইন করে একটা নেট একটু বেশি ইলেকট্রিসিটি কি প্রডিউস করা যায়? মানে ধরুন সেম জিনিস আমরা বাড়িতে ইউজ করতে পারি। ওই এক্সস্টের কথা যেটা বললেন সেটা ধরুন আমাদের টায়ার প্রেসারটাও আছে, এক্সস্টের হিটটাও আছে, তো দুটোকে কম্বাইন করে আমরা একটা মানে কিছু করতে পারি। তো এরকম কিছু কি আছে বা কিছু হয়েছে?
হ্যাঁ একদম এরকম এরকম জিনিসেও এখন কাজ চলছে যে পিজো ইলেকট্রিসিটি এবং থার্মো ইলেকট্রিক্স কে কম্বাইন করে কাজ করা যায়, কিন্তু শুধু আমরা যদি হাঁটার কথা ভাবি, মানে হাঁটার সময় যে পরিমাণে আমরা হিটটা প্রডিউস করি সেই হিটটা এনাফ নয় থার্মো ইলেকট্রিক ডিভাইস বানানোর জন্য, কিন্তু সেই রকম কাজগুলো করা হচ্ছে এখন। আচ্ছা মানে সেগুলো অলরেডি সেটা তাহলে কিভাবে হয় প্রডিউসটা, মানে যেখানে করা হয় সেটা কিভাবে হয়? সেটা এক্স্যাক্টলি কিভাবে হয় আমি এই মুহূর্তে তোমাকে বলতে পারবো না, আমার খুব বেশি ধারণা নেই ওই ফিল্ডে, কিন্তু এটা হয় আমি জানি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। Ma'am, I had a question. So we were talking about converting heat or heat energy to electricity, right? Now, what you explained is thermoelectricity using two junctions, two metals, conductors, semiconductors. Now, if I think of a very simple method which doesn't involve such sophistication, if I just have amount of heat and I heat up water and I produce steam using it, and using that steam I turn a turbine to produce electricity, like hydroelectric power plants or thermal power plants. So how? कुछ सुनाई नहीं, ऐसा आवाज आवाज आते तो कुछ सुनाई देते। Ma'am, I have a question. Other than electricity generation, can we put that waste into any other application, such as cooking or for heating of water, all those things? For what? For maybe cooking food or for heating of water, for sterilization purpose. So you want to use waste heat to produce to cook something, or you are telling that, right? So you want to thermal energy to other energy, so you can do basically obviously this via production of electricity, because with electricity you can turn on your gas or heater also, so you can do that. Thank you. But yeah, but other than that you cannot reconvert back into the non-renewable energy source. At least so far it's not possible. I had a connection interruption. Did you hear my question? So I was basically asking, we are basically converting heat to electricity, right? And here we are doing it in a slightly more sophisticated manner using expensive metals and various other physical principles. Now, if I talk about a very simple and straightforward process, if I have some heat energy, I can use it to heat up water to produce steam, turn a turbine and produce electricity, like thermal power plants or hydroelectric power plants work. Very conventional method. Now, talking about the efficiency, how does this thermoelectric generator compare to such conventional ways of generating electricity using some power connection? Like does thermoelectric? You can't compare that, because the efficiency you are getting from thermoelectric devices, that's very low. So it can only improve the efficiency of the normal conventional systems, but it cannot produce heat or electricity. It's not viable as a major source of energy or as a main source of electricity. No, it cannot be. Okay, thank you. Ma'am, I had a question. Ma'am, you told about channelizing those electrons and protons so that they can give more better conductivity. How can it be done? So you know the concept of HOMO and LUMO, right? And do you know the concept of bands in materials? So if there is one material called lead telluride, there are several bands. Like the energy states of tellurium is different than lead. So in that case, and also the energy states of telluriums are well separated between each other. So if you can tune the material in such a way that all the channels of telluriums will be populated with electron or hole, in that case it's possible to channelize the material. So you have to populate all the bands equally. Ma'am, I had just one last question. Like a few days ago, like I was seeing this thing where there were metal crystals, and they said that
along the edges of the crystals you have a very high conductivity and of electrons, and that being used as an alternative to like normal methods of conduction of electricity. So is there any way that that can be used over here? Yes, those materials are used here. Those, I guess you were talking about topological materials. Yes, yes, If- yes, although yes, it- yes. yes, yes. Yes, Those that's what materials. you said, yes. Yeah, those materials are very common for this application. I see. Okay, maybe you don't have any question right now. সায়ন হ্যাঁ বলো। ম্যাম আমার কোয়েশ্চেনটা ছিল আমরা এই যে হিটটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করছি, তাহলে বাকি যে আমার যে হিটটা পড়ে থাকছে এটা কি মানে আমার মেটেরিয়ালের থ্রু বেরিয়ে যাচ্ছে আবার, মানে আমার মেটেরিয়ালের থ্রু বেরিয়ে যাচ্ছে আমি বলবো না, সেটা তো তোমার এনভায়রনমেন্টে রিলিজ হয়ে যাচ্ছে। এবার এক্স্যাক্টলি হ্যাঁ, মেটেরিয়ালের থ্রুও বলতে পারো তুমি, কারণ মেটেরিয়ালের মধ্যে দিয়ে হিটটা হট সোর্স থেকে বা সোর্স থেকে সিঙ্কে চলে যাচ্ছে, তো বলতে পারো মেটেরিয়ালের থ্রু দিয়ে বেরোচ্ছে। সোর্স থেকে সিঙ্কে চলে যাচ্ছে, তাহলে আমি যখন এটাকে ইন্ডাস্ট্রিয়ালি ইমপ্লিমেন্ট করার কথা ভাববো, তাহলে আমি কি হিটটাকে আবার রিসাইকেল করতে পারবো না? মানে আমি কি আবার এই যে হিটটা বেরিয়ে যাচ্ছে সেটাকে কি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো না? সেটা তোমার ডিপেন্ড করবে যে কতটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে একটা সেই জন্যই ইউজ হয় যেটা থার্মোইলেকট্রিক্স এর ছোট মডিউল না ইউজ করে পি আর এন টাইপের যে আমি লেগ গুলো দেখাচ্ছিলাম, মানে তার 100খানা লেগ একসাথে করে একটা মডিউল হিসেবে ইউজ করা হয়, তো যাতে আমরা পুরো এনার্জিটাকে ক্যাপচার করতে পারি, পুরো না হলেও অ্যাটলিস্ট 10-20 বা 30% এনার্জি ক্যাপচার করতে পারি। এবার তোমার যে হিটটা রিলিজ হলো সেটার এনার্জি, সেটার যদি টেম্পারেচার মানে 300, 400, 500 ওরম হয় কিছু একটা, যেটা আমরা ক্যাপচার করতে পারবো থার্মোইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে, তাহলে অবশ্যই সম্ভব হবে, কিন্তু আমার মনে হয় না সেটা সম্ভব হয় এখনো পর্যন্ত। ম্যাম মানে আমি যখন ইন্ডাস্ট্রিয়ালি এটাকে ইমপ্লিমেন্ট করছি তখন আমার হিটটা মানে আমার কাছে অলরেডি অ্যাভেলেবল আছে, মানে আমার একটা সোর্স অফ হিট অ্যাভেলেবল আছে যেটাকে আমি ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে চাইছি। তাহলে আমি কি এই আমার যে হিটটা আমার ওয়েস্ট চলে যাচ্ছে, মানে ইলেকট্রিসিটি প্রোডাকশনের পর যে হিটটা ওয়েস্ট চলে যাচ্ছে, সেটাকে কি আমি আমার অরিজিনাল হিট সোর্সের সঙ্গে কম্বাইন করতে পারবো না? তাহলে আমার এই হিট সোর্সেরও আমার টেম্পারেচারটা আরেকটু বেড়ে যেতে পারে, অরিজিনাল হিট সোর্সের সঙ্গে আমি যদি ওটা কম্বাইন করতে পারি কেন হবে? হ্যাঁ, সেটা হয়তো সম্ভব, কিন্তু সেটা ডিপেন্ড করছে যে কি কত টেম্পারেচার হচ্ছে। এবার তুমি যে মেটেরিয়ালটা ইউজ করছো আর যে হিটটা প্রডিউস হচ্ছে সেটার রিজিয়নটা হয়তো অনেকটাই ডিফারেন্ট, তো সেইগুলো স্টাডি এখনো চলছে যে সেটা কিভাবে সম্ভব, কতটা বেশি পরিমাণ হিট টু ইলেকট্রিসিটি জেনারেশন সম্ভব, সেটার উপর স্টাডি চলছে। এখনো ওই পর্যায়ে গিয়ে আমরা অতটা এফিশিয়েন্ট কোনো মেটেরিয়াল ডিজাইন করতে পারি। ম্যাম আই হ্যাভ এ কোশ্চেন। ইয়েস ম্যাম, বলছি আপনি যে বললেন যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হবে, এটা তো ডিসি কারেন্ট, তাহলে ডিসি কারেন্ট যদি প্রডিউস হয়, এটা যদি এসি তে কনভার্ট করা না যায়, তাহলে আমরা ঘরোয়া বিভিন্ন লাইট বা ফ্যানস এর ক্ষেত্রে ইউজ করব কি? সেটা মানে সবকিছুই তো এসি তেই কানেক্টেড থাকে আমাদের, মানে বাড়ির যে কোনো ওয়্যারিং এর ক্ষেত্রে। হ্যাঁ, এবার বাড়ির ওয়্যারিং বা বাড়ির ক্ষেত্রে কতটা কি সম্ভব এই মুহূর্তে সেটা আমি জানি না, আমার ধারণা নেই। তো আমি যেটুকু জানি যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বা সেই সবের জন্যই ইউজ হয়, বা ল্যাপটপের ফ্যান ওই সবের জন্য ইউজ হয়, মানে বাড়ি রিলেটেড বা এসি কারেন্ট কি করে কনভার্ট করা যায় আমার সে বিষয়ে খুব একটা ধারণা নেই। কনভার্টার পাওয়া যায়, জাস্ট আ ভেরি সিম্পল থিং। তুমি বাড়িতে মানে ইভেন যখন ল্যাপটপ চালাচ্ছ সেটাও তো এসি কারেন্ট থেকে ডিসি তে গিয়ে চালাচ্ছ। এক্স্যাক্টলি তোমার যে অ্যাডাপ্টারটা রয়েছে দ্যাট এসেনশিয়ালি কনভার্টস দ্য এসি ইনটু ডিসি। সো দ্যাটস আ ভেরি ইজি টাস্ক, মানে সেটা খুব অসুবিধা নেই। অ্যাডাপ্টারের ভিতরে যদি ইলেকট্রিক্যাল সার্কিট ভাবো তাহলে সেটা রেকটিফায়ার, ডায়োড ইউজ করে হতে পারে, আর এখন সেমিকন্ডাক্টর নানা রকম মেটেরিয়াল পিএন জাংশন ইউজ করে হতে পারে, নানা রকম ভাবে হতে পারে।
এক্স্যাক্টলি ওই কার্ভটা সাইন কার্ভটাকে দুদিকে না গিয়ে একদিকে করে করে কাটাবে একদম ওটা। একদম একদম ওকে, ঠিক আছে। এনিওয়ান এলস? আর কারো কোনো প্রশ্ন নেই? তোমাদের হয়তো এখন মাথায় আর কোনো কোশ্চেন আসছে না, কিন্তু পরে যখন এটাকে নিয়ে আরো ভাববে, আরো হয়তো মাথায় কোশ্চেন আসতে পারে, তখন আমি ডক্টর বণিককে রিকোয়েস্ট করব আপনার ইমেলটা প্রোভাইড করার জন্য, যাতে সো দ্যাট দে ক্যান ইন্টারঅ্যাক্ট ইউ থ্রু ইমেল। ইজ ইট ওকে? একদম 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 চ্যাট বক্সে আপনার ইমেলটা দিয়ে দিচ্ছি, ওরা একটু নোট করে নিন। পরে তোমরা যখন মেল করবে অবশ্যই বলবে যে জেভিএনএসটিএস এর এই ফোরামে তোমরা পার্টিসিপেট করেছিলে, রেফারেন্স হিসেবে দেবে, তাহলে ওনার চিনতে সুবিধা হবে। একদম। It's a very nice lecture and upcoming field, কেন সারা পৃথিবী এখন এনার্জি ক্রাইসিসে ভুগছে। তো আমাদের রিসোর্স কমে যাচ্ছে, আমাদের অল্টারনেটিভ সোর্স, আমরা যে ওয়েস্ট করছি জিনিসগুলো, সেখান থেকে কিভাবে আবার রিসাইকেল করে নতুন করে এনার্জি অ্যাকিউমুলেট করতে পারি বা হারভেস্ট করতে পারি, দ্যাটস আ বিগেস্ট চ্যালেঞ্জ ইন দিস টাইম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সো তোমরা নিশ্চয়ই এর থেকে অনেক অনেক ইনফরমেশন পেয়েছো, অনেক মেটেরিয়ালের সম্বন্ধে জানলে, এবং হোপফুলি এটা এত মানে মানে ইন্টারেস্টিং একটা জায়গা যেখান থেকে এভরিওয়ান অফ ইউ ক্যান ট্রাই টু কন্ট্রিবিউট সামথিং টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ সাচ মেটেরিয়ালস। আর আমার খুবই ভালো লাগলো তোমাদের সবার সাথে ইন্টারঅ্যাক্ট করে, সত্যি মানে খুবই ভালো লেগেছে। আমরা কিন্তু এটাকে ভালো করে ভাবছি ওরা ওয়েবিনার বলবো ইনফ্যাক্ট। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আর সবথেকে ভালো যে আমরা কিন্তু যখন অনন্যার কাছ থেকে এরকম প্রমিসিং কাজের কথা শুনলাম, তো ধরে নেওয়া যায় যে আবার আমরা 1 বছর পর হয়তো অনন্যার কাছে শুনতে চাইবো যে আরো কি রকম ডেভেলপমেন্ট হয়েছে এই ফিল্ডে। হ্যাঁ অবশ্যই, তখন আমরা আরো লেকচার। এবং পার্টিসিপেন্টসরা যেভাবে কোশ্চেন করেছে, তারা বোঝা গেল যে ওরা এটা শুনে বিভিন্ন জায়গায় রিলেট করেছে, এটা খুব ভালো জিনিস। এক্স্যাক্টলি, মানে ওরা ভাবনা চিন্তা করছে এই জিনিসটা নিয়ে, সেটা একটা আগামী দিনে, ওরা তো এখন জাস্ট 12 পাস করছে, তো অনেকেই ক্যারিয়ার সিলেকশনের সময় এই চিন্তা ভাবনাগুলো ওদের মাথায় আসে যে কিভাবে আমরা সায়েন্সটাকে জীবনে অ্যাপ্লাই করতে পারি। সেজন্য এটা একটা খুব স্টিমুলেটিং লেকচার। আর অনন্যার এতক্ষণ নিশ্চয়ই খুব ক্লান্ত লাগছে, কিন্তু আমাদের যেহেতু এটা যদি একটা ফিজিক্যাল মিটিং হতো, তাহলে আমরা এখন জেভিএনএসটিএস এ ওকে একটা খাওয়াতে পারতাম। ও হয়তো একটু পরে বেরিয়ে স্টারবাকসে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অনন্যা। হ্যাঁ হ্যাঁ আপনারাও, কলকাতার এখন যা হাল চলছে, সিচুয়েশন যাচ্ছে। তোমার জার্মানি একটু বেটার আছে? হ্যাঁ এখন অনেকটাই বেটার। মাঝে একটা সেকেন্ড ওয়েভ দেখা যাচ্ছিল বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায়, কিন্তু এখন আন্ডার কন্ট্রোল বলা যায়। তোমরাও কি মাস্ক পরে বেরো বাইরে? হ্যাঁ 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 একদম, মাস্ক কম্পালসারি, এবং সোশ্যাল ডিস্টেন্সিং সেটাও খুবই ভালোভাবে স্ট্রিক্টলি ফলো করা হয়। তো সেইগুলোর প্রোটেকশন নিয়ে তারপরেই বাইরে বেরোনো, যতটা সম্ভব মানা করছে বাইরে বেরোতে, তো ঘরে থাকাটাই ম্যান্ডেটারি এখন মোটামুটি বলা যায়। তো আমি নতুন শহরে এসেছি, গিসেন থেকে মুনস্টারে 1 সপ্তাহ হয়ে গেল, বাট আমি আর বেরোইনি, মানে এই হলো চলছে। আচ্ছা, তোমরা পার্টিসিপেন্টসরা যারা অন্যের নামে লগ ইন করেছো, মানে বাড়ির কারো গার্জেনের নামে, দাদার নামে, দিদির নামে, যাই হোক লগ ইন করেছো, তাদের নিজেদের নামটা একটু চ্যাট বক্সে লিখে দিও তো, কারণ এটা আমাদের সার্টিফিকেট ইস্যু করতে সুবিধা হবে। এক্স্যাক্টলি। আর তোমরা যখন লগ ইন করবে নিজেদের নামটা চেঞ্জও করে নিতে পারো এডিট করে গিয়ে। হ্যাঁ, নেক্সট টাইম যখন লগ ইন করবে নিজেদের নামটা চেঞ্জ করে নিজেদের নামটা পুট করো, অন্যের নাম। ঠিক আছে, তো আমরা মনে হয় আজকে কনক্লুড করি আজকের এই সেশনটাকে। সবাই ভালো থাকবেন। ওকে, নমস্কার। থ্যাংক ইউ এই অপরচুনিটির জন্য। ওকে, ঠিক আছে, বাই বাই, বেস্ট উইশেস।